হাসিনা গেছস কিনা ভুইলাই আমারে, ও হাসিনা গেছস কিনা ভুইলাই আমারে। ভাই আপনার সাথে কোনো অস্ত্র বা বেলচা দেখতে পাচ্ছি না যে। না ওটা তো একটা কোইন্সিডেন্ট। আপনাকে অনেকে শহীদ ওসমান হাদির সাথে তুলনা করতে চায় বা ওসমান হাদির মতো বীর বা ওসমান হাদি 2.0 বলতে চায়। আমার আদর্শ একজন শহীদ শরীফ ওসমান হাদি। আমি ইউনিভার্সিটির সবথেকে কনফিউজিং স্টুডেন্ট যে আমি জানি যে আমার সার্টিফিকেট থাকবে কি থাকবে না, কিন্তু আমি পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছি। আপনি পড়াশোনা করছেন, যে জানতে পেরে আমরা খুশি হলাম যে আপনি বেলচা হাতে গুন্ডাগিরি করার পাশাপাশি পড়াশোনা করছেন। ইউনিভার্সিটির প্রফেসর পরিচয় দিয়ে নিজের নামে সে তারেক রহমানকে শুভেচ্ছা জানায় পোস্টার টানাইতেছে। এমন গান্ডু টিচার আরো বহুত আছে ইউনিভার্সিটিতে, যারা শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল পরিচয়ের কারণে টিচার হয়েছে, ওদের সেন্স কাজ করে না। এদের কাছে আমরা ভালো শিক্ষা ব্যবস্থা এক্সপেক্ট করি। সবার স্ক্রিপ্ট রাইটার একই, হাসিনা একটু ঘুরায় পেঁচায় বলতো আর উনি ডিরেক্ট বলে। প্রাইম মিনিস্টারের একটা কথার ডিমান্ড আছে। সম্প্রতি হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলা হয়েছে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতারা কটূক্তি করেছে, এই জন্য তারা হামলা করেছে। বিরোধী দলের কথা কি মিষ্টি মিষ্টি হয় কখনো? এটা কি জাতীয় পার্টি আর আওয়ামী লীগ পাইছে? এদের কাজ হচ্ছে ননসেন্স মার্কা কাজ, যে যাই করুক না কেন আমার নেতার বিরুদ্ধে কথা বললে এই লাগাম মিছিল। হাসিনার শিকড় 17 বছর লাগছে ওর শিকড় শক্ত করতে, 1 মাসের আন্দোলনে টিকে থাকতে পারেনি। আর এটা তো মাত্র বাচ্চা একটা ক্ষমতাসীন একটা দল, এখন পর্যন্ত শিকড় গজায় পারে নাই। তারা যে অ্যাগ্রেসিভনেসটা দেখাচ্ছে, আমার কাছে মনে হয় না যে তারা ক্ষমতায় থাকতে চায়। উনি কই দিনাজপুরে গিয়ে আম লাগায় আসে, কুমিল্লায় গিয়ে এপিজেড তৈরি করে আসে, রামিসা হত্যার কাণ্ডের বিচার 1 মাসের ভিতরে করে। তোমার যদি কমন সেন্স না থাকে যে 1 মাসের ভিতরে বিচার হবে না, তাহলে তুমি বলতে গেলা কেন? তাহলে এই মুনাফিকিগুলো করার কি দরকার? দেশের কোটি কোটি মানুষের আশা নিয়ে খেলার কি দরকার? আমরা লাশ দেখছি, আমাদের ভাইদের রক্ত যখন দেখছি, আমাদের বাবা মায়ের যে দীর্ঘ 17 বছরের গুম খুন কান্না, এত অত্যাচার নির্যাতন, এগুলো আমি জানি না পলিটিশিয়ানরা কিভাবে ভুলে যায়, তবে আমরা ভুলতে পারি না। যখনই ভাবি যে একটা মুভমেন্ট শেষ হওয়ার পরে আমি চিন্তা করি যে চুপ হয়ে যাব, পরে দেখি 2-1 দিনের ভিতরে আবার নতুন একটা সমস্যার সৃষ্টি হয় আর কি। মানে আপনি ঝামেলা করতে চান না, কিন্তু ঝামেলা আপনাকে চায়। অ্যাকচুয়ালি ঝামেলা আমাকে চায় আর কি। বর্তমানে সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল কোনটা? ককরোচ জনতা পার্টি। আম্মার নারীদেরকে পণ্য মনে করে, সত্য নাকি মিথ্যা? সালাউদ্দিন আম্মার কি শীঘ্রই গ্রেফতার হতে যাচ্ছে? ইনশাআল্লাহ। আপনি কি গুপ্ত শিবির? আমি চাই না যে আর কাউকে আমার মতো হইতে হোক। আমি সবসময় চাই যে আমি খারাপ ছাত্র হিসেবে এমন কিছু করে দিয়ে যাই যাতে আগামীতে লাখ লাখ ভালো শিক্ষার্থী এই জায়গাটাতে বেনিফিটেড হোক। কিছুদিন আগে ডাকসু নেত্রী উম্মে সালমা চায়না সফরে গিয়ে একজন পাকিস্তানি মেয়ের সাথে একটা ছবি পোস্ট করেছিলেন। সেখানে আপনি লিখেছিলেন যে আমার জন্য নিয়ে আসেন। তো এই ধরনের মন্তব্য কি একজন নারীর প্রতি হেনস্থা সূচক কোনো মন্তব্য কিনা, বা আপনি উস্কানি সূচক কোনো মন্তব্য করেছেন বলে মনে করেন কিনা, আর সেটার জন্য কি আপনি এখন ক্ষমা প্রার্থী কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য কোর কনসেপ্টের 4র্থ পর্বে। আমাদের আজকের পর্বের অতিথিকে কোন বিশেষণে বিশেষায়িত করব তা আসলে আমি ভেবে কুল পাচ্ছি না। কেউ তাকে বলে অপ্রতিরোধ্য, আবার কেউ বলে বেপরোয়া অবাধ্য। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের কথা। ভালো মন্দ দুইভাবেই তিনি দেশ জুড়ে পরিচিত, সমাদৃত এবং সমালোচিত। চলুন দেরি না করে শুরু করে দিই আজকে সালাউদ্দিন আম্মারের সাথে আমাদের গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনার সাথে কোনো অস্ত্র বা বেলচা দেখতে পাচ্ছি না যে। না ওটা তো একটা কোইন্সিডেন্ট। আচ্ছা, সম্প্রতি আমরা দেখেছি যে আপনি বেলচা হাতে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন, লাইব্রেরিতে ঢুকে তাদেরকে পেটাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এইটা আসলে কেন করেছেন? প্রথম ব্যাপার হচ্ছে তারা শিক্ষার্থী ছিল না। আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশের 70% মিডিয়া হচ্ছে ফ্রেমিং করে। সেই ফ্রেমিংগুলো আসলে রাজশাহীতে যেটা করতেছে, অরিজিনাল গল্পটা ঢাকায় আসতে আসতে অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর কি। ওই যে একটা গল্প আছে না যে মানে প্রমোদ চৌধুরীর নামটা ওই পিছনে ব্যাক বেঞ্চার যারা আছে দেখে যেতে যেতে একটা সময় গিয়ে প্রথম চৌধুরী, একলা চৌধুরী, বয়লা চৌধুরী এভাবে হয়ে যায় আর কি। তো ব্যাপারটা এমন যে রাজশাহী থেকে গল্পটা আসতে আসতে ওইটা এখানে সে শিক্ষার্থী হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এস্টাবলিশ যে তারা ছাত্রলীগ এবং ছাত্রলীগের সহযোগী হিসেবে রাকসু ভবনে হামলা করছে, এবং তারা হামলা করে ভিডিও ধারণ করছে, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া পাবলিশ করার জন্য তারা একটা ফ্লেক্স নিতে চাচ্ছে যে হ্যাঁ আমরা কিন্তু জুলাইয়ের সম্মুখ সারিতে একজনকে আমরা মারছি, রাকসু ভবনে গিয়ে মেরে আসছি। ছাত্রলীগ যে বুনো উল্লাসটা করতে চাইছিল ওইটা আমরা প্রতিরোধ করছি, আমরা পাল্টা প্রতিরোধ করছি। এবং ওখানে যারা ছিল ছাত্রলীগ এবং ছাত্রলীগের সহযোগী চিহ্নিত যারা ছিল আর কি। 1 2 নম্বর ব্যাপার হচ্ছে যে যেই ঘটনাটা আসলে ওখানে দেখা গেছে, ওই যে একটা কথা বললাম যে এটাকে আপনি হামলা না বলে
আমাদের কাছে আসলে অনেক শব্দ আছে। কোন শব্দ দিয়ে আমি বিশেষায়িত করলে ব্যাপারটাকে মানে সত্যটা সামনে আনতে পারবো, আর কোনটা দিয়ে আমি শব্দ সন্ত্রাস ছড়াইতে পারবো। এটা যখন আমরা বুঝতে পারবো তখন আই থিংক আমাদের সমাজটা আরো সুন্দর হবে আরকি। তো ওইটা আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে দরকার ছিল। আর তারা আমাদের উপর হামলা করে কেন্দ্রীয় লাইব্রেরি ডিসকাশন রুমের সামনে এসে আশ্রয় নেয়। এর ভিতরে কিন্তু ২০-২৫ মিনিটের মতো আমরা কিন্তু প্রক্টর স্যার যেহেতু ছিলেন, আমরা কিন্তু বারবার বলতেছিলাম যে, স্যার আমাদের ডিমান্ড একটাই, তাদেরকে গ্রেপ্তার করেন।" ২০-২৫ মিনিটের ভিতরে যখন গ্রেপ্তার না করা হলো, একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমি একজন ইলেক্টেড জিএস, আমার উপর হামলা হইছে। ২০-২৫ মিনিটের ভিতরে ক্যাম্পাসে এটা ছড়াবে না এবং আমাকে যারা ২ জন হইলেও ভালোবাসে, তারা যে এসে এটার এগেইনস্ট এ কথা বলবে না, এটা তো না। তারপরে আর যাদের উপর হামলা হয়েছে, একটা পর্যায়ে গিয়ে যেটা দেখা গেছে ২০-২৫ মিনিট যখন কোনো ব্যবস্থা না করে নাই, তখন শিক্ষার্থীরা গিয়ে তাদেরকে বের করে আনতে গিয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমি। এবং আমি সেন্ট্রাল লাইব্রেরির আমার শিক্ষার্থী ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই পরিবেশটা তৈরি তো করছে প্রশাসন। এবং সেন্ট্রাল লাইব্রেরির ভাই বোনেরা যদি পারতো, তখন যেহেতু ২০-২৫ মিনিট ধরে চিল্লাপাল্লা হচ্ছে, ওনারা আরো সহজ হতো যদি ওনারা তখনই তাদেরকে বের করে দিত। বের করে দেয় নাই এবং তারা ওইখান থেকে প্রক্টর স্যারের সামনে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের আ স্লেজিং করতেছিল, বা মানে যেভাবে আমাদেরকে তারা মানে আমাদের মেজাজ খারাপ করানোর চেষ্টা করতেছিল আরকি। তো যেটা হওয়ার এটা নিয়ে যে কাজটা নিয়ে অনুশোচনা হইছে, ব্যাপারটা আমার মোটেও এমন না। আমরা প্রতিরোধ গড়ে তুলছি। হামলা সেটাকে হামলা হিসেবে চালায় দেওয়া হইছে। আমরা ছাত্রলীগকে দমন করছি, সেটাকে সাধারণ শিক্ষার্থী বলে চালায় দেওয়া হইছে। তো আ এই হচ্ছে ঘটনা আরকি। আপনি বলছেন যে আপনাদেরকে রাকসু ভবনে গিয়ে হামলা করা হয়েছে। তো আমরা সেই ফুটেজ কিন্তু দেখতে পাইনি। আপনাদের উপর হামলার ফুটেজ দেখতে পাইনি এবং আপনি বলছেন যে তারা সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে আপনাদেরকে আগে স্লেজিং করেছে। স্লেজিং এর কোনো ফুটেজও আমরা দেখতে পাইনি। যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে তাদের উপর যে হামলা করা হয়েছে সেটার ফুটেজ। তো এর আগের ফুটেজ যেগুলো আপনি দাবি করছেন যে তারা আগে হামলা করেছে, এই ফুটেজগুলো কোথায়? প্রথমত রাকসু ভবনের সিসিটিভি নাই। আ এটা খুবই আ মানে কি ব্যাপার? আমাদের ১ম আ এজেন্ডা এটা ছিল যে রাকসু ভবনে নিরাপত্তা বাড়ানো। সিসিটিভি ফুটেজ বিশেষ করে শহীদ ওসমান হাদি ভাই যখন মারা যান, শাহাদাত বরণ করেন, তখনই এই প্রস্তাবটা উঠে। তো আমাদেরকে বলা হয় যে রাকসুর বাজেট থেকে করতে। এখন রাকসুর ফান্ডের থেকে আমাদের ইখতিয়ার নাই যে এখানে সিসিটিভি লাগানো, এসি লাগানো, এটা উচিতও না। তো প্রশাসন থেকে এটা লাগায় নাই। আর যেহেতু লাগায় নাই, সেহেতু আমাদের রাকসু ভবনের ফুটেজটা নাই। কিন্তু তারা যে ঢুকছে, ঢুকে আমাদের উপর হামলা করছে, একজন যখন হামলা করছে আমার উপরে, তখন স্বাভাবিকভাবে একজন আমার সামনে থেকে হামলা করছে, তার শার্টটা আমি শক্ত করে ধরে রাখছি। সেই শার্টটা কিন্তু সে নিয়ে যেতে পারে নাই। সেই শার্টটা এখনো পর্যন্ত রাকসু ভবনেই আছে। তো তারপরে তারা দৌড়ায় চলে গেছে। ট্রেজারার দপ্তরের সিসিটিভিতে দেখা যাচ্ছে যে তারা আসছে, ২:৫৫ থেকে ৩:১৫ মধ্যে তারা আসছে, এখানে হামলা করছে, মেরে চলে গেছে। তারপর তথ্য গবেষণা সম্পাদক নাজুর সাকিব ভাইয়ের এখানে ক্ষত। আমার কপালে এটা এখন বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে ফ্র্যাকচার ছিল। তো একটা কিছু ব্যাপার হচ্ছে সেন্স অফ হিউমার, যে ভাই, আমি কেন কোন কাজ ছাড়াই বা কিছু একটা না করলে আমি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে চিল্লাপাল্লা করে তাদেরকে মারতে যাব? আর রাকসু ভবনে যে সিসিটিভি নাই, এটার দায় তো আমি রাকসু প্রতিনিধিদের দিতে পারি না। আমরা কি পকেটের টাকা দিয়ে সিসিটিভি লাগাবো নাকি? এটার দায় তো আমার পুরোটাই প্রশাসনের। তাদের মানে ইলেক্টেড আ রিপ্রেজেন্টেটিভদেরকে তারা নিরাপত্তা দিতে পারতেছে না। সেখানে হামলা হচ্ছে। এখানে দারোয়ান যাদেরকে দেয়া হইছিল, একজনকে রাখছে কর্মচারী গেটের ইয়েতে। ও যখন দেখছে আমাদের উপর হামলা হচ্ছে, সে দৌড়ায় পালায় গেছে। তো ব্যাপারগুলো এমন আরকি যে এইখানে প্রশ্নটা তো এখন বসে ক্যামেরা করার কাজ তো আর আমার না। বা সিসিটিভি চেক করা তো আমার কাজ না। এটা তো প্রশাসন করবে। প্রশাসনের আমরা বলতেছি আমাদের উপর হামলা হইছে, আমরা প্রমাণ নিয়ে গেছি। এখন বাকিটা তো প্রশাসন বের করবে যে হামলা হইছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ বের করে, এটা তো এটা তো তাদের দায়িত্ব। এটা তো আমার দায়িত্ব না আরকি। সেন্ট্রাল লাইব্রেরি থেকে তো তাদেরকে প্রক্টরিয়াল টিম বা প্রশাসনের যারা আছে তারা বের করে দিতে পারত। তো সেই অপেক্ষা না করে আপনারা কেন আইন নিজের হাতে তুলে নিতে গিয়েছেন? অবশ্যই অপেক্ষা করা হইছে। ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করা হইছে। আপ যখন তারা হামলা করে ডিরেক্ট পরিবহন চত্বর থেকে তারা সেন্ট্রাল লাইব্রেরিতে এসে থামলো। আমরা তাদের পিছন এসে আমরা আগে প্রক্টর অফিসে গেছি। স্যারকে গেলাম প্রক্টর অফিসে, দেখলাম প্রক্টর স্যার নাই। তারপরে ওরা যেহেতু পালায় যাইতে না পারে, তখন আমি সেন্ট্রাল লাইব্রেরির সামনে গেলাম। তখন কিন্তু আমি একা। আমার সাথে আর কেউ নাই। প্রক্টর স্যার আসলেন ৫-৬ মিনিটের মাথায়। স্যার এসে ওদের ওইখানে গেলেন।
ওরা স্যারের সামনে আমাকে মানে আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আর কি। তো একটা পর্যায়ে গিয়ে স্যার যখন আমাদের এখানে আসছে, স্যারকে আমি বারবার বললাম যে স্যার তাদেরকে এখনো সময় আছে, গ্রেপ্তার করেন। পুলিশ আসছে 2 ভ্যান, এসে ভেবে দাঁড়ায় আছে। এমন একটা ভাব যে ওরা হচ্ছে আসছে মানে বাংলা সিনেমার কোনো একটা শুটিং করতে আসছে, যখন বলবো ক্যামেরা রোল ক্যামেরা অ্যাকশন, তখন তারা অ্যাকশন শুরু করবে। এর আগ পর্যন্ত তারা অ্যাকচুয়াল বাংলা সিনেমাতে যেভাবে পুলিশকে দেখানো হয় ওরা ওই দিন ওইভাবে ফাংশন করছে। যে মানে 20-25 মিনিট কিন্তু আমি একা দাঁড়ানো ওইখানে, আমি প্রক্টর স্যারের সাথে কথা বলতেছি গ্রেপ্তার করান, তারা যায় না। যখন মানুষজন চলে আসছে, যখন তাদেরকে বের করে আনা হয়েছে, বের করে আনার পরে তারা এই যে সব কিছু ঘটে যাওয়ার পরে তাদের কাজ হচ্ছে উঠায় ভিলেনগুলোকে উঠায় নিয়ে জেলে নিয়ে যাওয়া। অ্যাকচুয়াল বাংলা সিনেমার মতো ফাংশন করছে তারা। এইটা আরেকটা ভুল মেসেজ যে আহ, এখানে সময় দেওয়া হয় নাই। 25 মিনিট সময় দেওয়া হয়েছে, ওইখানে সিসিটিভিটা চেক করেন না। ওখানে যাই হোক কথা কাটাকাটি চলতেছে, আমি এখান থেকে কথা বলতেছি, ওরা ওইখান থেকে কথা বলতেছে। এর মাঝখানে এই যে সময়টা প্রক্টর স্যার যতবার আমার কাছে আসছে আমি বলছি স্যার আমাদের ডিমান্ড কিন্তু একটাই, ওদেরকে গ্রেপ্তার করেন এখন পর্যন্ত। এবং আহ, মানে কষ্টের ব্যাপার হচ্ছে এই ছেলেকে কিন্তু মানে ঘটনা যেখান থেকে ঘটছে 12:30টার সময় তার সাথে মানে সে আসছে আপনার প্রক্টর অফিসে। তো প্রক্টর অফিসে আসার পরে স্যারের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে, আগের রাতেও স্যারের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, সিসিটিভি সেটাও লিক হয়েছে। তারপরে পরিচয় জানতে পারলাম সে একবারে একনিষ্ঠ ছাত্রলীগের কর্মী, এবং মতিয়ার হলে তার সিট বাতিল করা হয়েছে, তার রুম সিল গালা করা হয়েছে জুলাইয়ের পরে। এত সিরিয়াস একটা ছেলে পরে স্যারের সাথে যেহেতু আগের রাতে খারাপ ব্যবহার করছে, আহ, স্যারকে বললাম যে স্যার আপনি তাকে কল দেন। স্যারও কল দেয় নাই, আমরাও কল দেয় নাই, সে নিজে থেকে আসছে প্রক্টর অফিসে, এসে বলতেছে আমি আনাসকে যেন আমাকে খুঁজতেছিল, আমি আসছি। তারপর উদ্ধতপূর্ণ আচরণ করতেছে। একটা সময় গিয়ে অবশ্যই অবশ্যই ছাত্রলীগ এসে এখন প্রক্টর অফিসে প্রক্টরের সাথে খারাপ ব্যবহার করবে, আর আমরা বসে বসে দেখবো। এতটাও ভালো ছাত্র তো এখন পর্যন্ত আমি হয়ে পারি নাই। তারপরে তখন তার সাথে যখন একটা ধাক্কাধাক্কি পর্যায়ে গেল, তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে কল দেওয়া হলো, এজিএস কল দিল। কল দেওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার আসলো, এসে আমাদের কথা কিন্তু স্যার তাকে গ্রেপ্তার করান, পর্যাপ্ত পরিমাণ প্রমাণ তার কাছে এখন পর্যন্ত আছে ফোনে, গ্রেপ্তার না করে স্যার ছেড়ে দিল। আমি কিন্তু জানি যে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তা আমি জানি না যে তাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে হামলা করছে, তার মানে এখানে একটা গ্যাপ। তাকে যদি তখন গ্রেপ্তার করতো আমার উপর হামলা করার সাহস পেত না। আবার যখন হামলা করে চলে আসছে আমি আবার প্রক্টর অফিসে আসছি, আমি কোন প্রসেসটা মেনটেন করি না ওইটা আপনি আমাকে বলবেন। প্রক্টর অফিসে এসে প্রক্টরকে যখন না পাইছি, ওখানে আমি একা দাঁড়াইছি, ওরা 15-20 জন ছিল, ওরা আবার আমার উপর হামলা করতে পারতো, আমি দাঁড়াইছি এই জন্য যে তারা পালাইতে না পারে ওখান থেকে। তারপরে স্যারকে 15-20-25 মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে সিরিয়াস পর্যায়ে যাওয়া পর্যন্ত এখানে প্রশাসনের যে নিষ্ক্রিয়তা, 3টা পুলিশ ফাঁড়ি আছে, বিনোদপুর পুলিশ ফাঁড়ি আছে, তারপরে আপনার খাজলা পুলিশ ফাঁড়ি আছে, স্টেশন বাজার পুলিশ ফাঁড়ি আছে। এরা আসলে কি ফাংশন করে ওই দিন আমি দেখছি আর কি, শুধু দাঁড়ায় আছে, কোনো কাজ নাই তাদের ওইখানে। খুব সহজেই পারতো ওই 3টা ছেলেকে জাস্ট উঠাই নিয়ে চলে যেতে, এটা তারা করে নাই। প্রশাসনও এটার ব্যাপারে অগ্রগতি দেখায় নাই, যার কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেলচা নিয়ে তাহলে তাদের দিকে তেড়ে গিয়েছিলেন কখন? প্রক্টর অফিসের সামনে? প্রক্টর অফিস থেকে বের হওয়ার পরে, প্রক্টর অফিস থেকে বের হওয়ার পরে আমার শুধু একটা ইয়ে ছিল যে তারা আমার উপর হামলা করে কোনোভাবেই যেন বের না হইতে পারে ক্যাম্পাস থেকে। সো তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে ছিল, হ্যাঁ ওরা আবার চাইলে আমার উপর হামলা করতে পারতো, আমি একা দাঁড়ায় ছিলাম ওখানে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে আমার উপর আবার হামলা, কিন্তু আমি ওদেরকে বের হইতে দিব না ওখান থেকে। সো এই জন্যই হাতের কাছে যেটাই ছিল বা যেটা ছিল ওইটা নিয়ে আমি দাঁড়াই গেছিলাম। এবার একটু 2024 সালের জুলাই মাসের ফিরে যাচ্ছি আমরা। 2024 সালের জুলাইতে তো আওয়ামী লীগ আপনার মাথার দাম 10 কোটি টাকা ঘোষণা করেছিল। তো এইটা বাদে জুলাইয়ের আর কোনো বিভীষিকাময় স্মৃতি আছে যেটা এখনো মনে পড়ে? জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডই আমাদের কাছে বিভীষিকাময়, কোনোটাই আমাদের জন্য ভালো ছিল না আর কি। আমাদের আহ, মামলা ছিল, ওই সময় এমন একটা সময় আমরা কোথায় থাকতেছি না থাকতেছি। আহ, তারপরে আহ, মামলার আসামি, থ্রেট পাচ্ছি। আবার আন্দোলন পরিচালনা করার সব থেকে বড় রিস্ক হচ্ছে যে আজকের আন্দোলনে না কেউ হামলার শিকার হয়, না কেউ মানে এটা সব থেকে কষ্টদায়ক আর কি, যে আমার নেতৃত্বে একটা মানুষ হয়তোবা আমার মুখ থেকে বের হওয়া কোনো ভুল মেসেজের কারণে সে মানে কোনো ধরনের মিস ইনফরমেশনের কারণে সে না কোনো বিপদে পড়ে। তো এটা আমাদের অনেকবার আমাদের হইছে। তো আসলে 5 আগস্ট পর্যন্ত, 5 আগস্টে বিজয়
মিছিলের সময়ও আমাদের মাথায় অন্যরকম একটা টেনশন ছিল যে শহীদ সাকিব আঞ্জুম তখন অলরেডি শাহাদাত বরণ করছে, শহীদ আলী রায়হান ভাই তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওনার মাথায় গুলি লাগছিল আর কি। তো আসলে প্রত্যেকটা মোমেন্টই বিভীষিকাময়। সো ওই সময়টা একবারে আলাদা সময়। এখন যে ছাত্রলীগ আওয়ামী লীগ প্রশ্নে যে আপোস করতে চাই না এই ব্যাপারটা, এগুলা তো আসলে মানে ওই জায়গা থেকে পাওয়া। আমরা লাশ দেখছি, আমাদের ভাইদের রক্ত যখন দেখছি, আমাদের আহ, বাবা মায়ের যে দীর্ঘ 17 বছরের গুম খুন কান্না, যে জেল জুলুম, এই এত অত্যাচার নির্যাতন, এগুলো আমি জানি না পলিটিশিয়ানরা কিভাবে ভুলে যায়, তবে আমরা ভুলতে পারি না। আওয়ামী রেজিমের যতটুকু অত্যাচারের শিকার হয়েছি, যতটুকু মানুষকে জুলুমের শিকার হইতে দেখছি, এটা দেখে আসলে মানে পারি না তাদের প্রতি নমনীয় হইতে। ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাই বলি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে আহ, এই যে এখন যখন আপনাদের এই পডকাস্টটা শুট হচ্ছে, আজকে হচ্ছে 1 আগস্ট, আজকের দিনে আওয়ামীপন্থী 350 শিক্ষক আমাদের এগেনস্টে দাঁড়াইছিল, আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিছিল। এই ঠিক এই বিকাল কোন এক বিকাল বেলায় আর কি। তারা এখন পর্যন্ত ক্লাস নিচ্ছে, তারা এখন পর্যন্ত আমাদের সিজি নির্ধারণ করতেছে, আমাদের ক্যারিয়ার নির্ধারণ করতেছে। ইমাজিন করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা জুলাই আন্দোলনে ছিল। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা হাইলাইটেড ছিল সবার কারো সিজি ডাউন হয়ে যাচ্ছে, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অনেকের, এটা ছাত্র দলের হচ্ছে, শিবিরের হচ্ছে, সবার হচ্ছে। তো ওদের হাতে আমাদের এখন পর্যন্ত আমাদের ক্যারিয়ার, আমাদের এটা কেন থাকবে? তো এই ব্যাপারগুলা নিয়ে তো আজকের ব্যাপার না, এটা 2 বছর হয়ে গেছে। তো এই 2 বছরের ভিতরে কেন ফাংশন করলো না? আজকে আমাকে কেন এই একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে? যদি আজকে আওয়ামীপন্থী টিচারদের বিচার করতো, যদি ছাত্রলীগের বিচার হইতো, আমাকে কেন এটা করতে হবে? জুলাই রিভলিউশনের ফসল হচ্ছে রাকসু। তো রাকসুর প্রথম কাজ আমার মনে হয়, সব কাজ তো কনস্টিটিউশনে লেখা থাকবে না, গঠনতন্ত্রে লেখা থাকবে না যে তুমি এইটা এটা করতে পারবা, তুমি এই বিচার করতে পারবা, এই করতে পারবা, ওই করতে পারবা। আমাকে, আমার জুলাই রিভলিউশনের ফসল হচ্ছে রাকসু, সো রাকসুর প্রধান কাজ হওয়া উচিত আওয়ামীপন্থীদের বিচার করা। আমরা সেটাই করতেছি। তো এইটা যে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে করতেছি, সব তো মানে কপালে লেখা থাকবে না যে তুমি এটা এটা করতে পারবা, এটা এটা করতে পারবা না। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত জুলাই সনদটা বাস্তবায়িত হয়নি। এইটা নিয়ে আপনার কি কোনো ক্ষোভ বা আফসোস আছে? শতভাগ 100% ক্ষোভ আছে। যারা বসে আছে আমার মনে হয় যে সব মানে মুনাফিক, ওই যে স্ক্রিপ্ট রাইটার সব একই। আজকে আজকে তো এটা বললামই যে সবার স্ক্রিপ্ট রাইটার একই। হাসিনা একটু ঘুরায় পেঁচায় বলতো, আর উনি ডিরেক্ট বলে। উনি কই দিনাজপুরে গিয়ে আম লাগায় আসে, কুমিল্লায় গিয়ে এপিজেড তৈরি করে আসে, রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতরে করে। তোমার যদি কমন সেন্স না থাকে যে 1 মাসের ভিতরে বিচার হবে না, তাহলে তুমি বলতে গেলা কেন? ভাই প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের একটা কথার ডিমান্ড আছে, সেই সেই কথাটা রাখার জন্য প্রয়োজনে 1000 কোটি টাকা খরচ হইলো, কোনো রুলস ব্রেক করা লাগলো, কোনো মানে নতুন আইন পাশ করা লাগলেও সেটা করতে হবে। প্রাইম মিনিস্টার মন চাইলো বলে দিল যে হ্যাঁ মানে আমি 1 মাসের ভিতরে রামিসা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব, এবং সেই বিচার হলো মৃত্যুদণ্ড। উনি কিন্তু নিজে মানে নিজে কিন্তু ঘোষণাই করে দিছে। উনি কিন্তু মানে কোর্ট আইন আদালতের ধার ধারে নাই। অ্যাজ আ প্রাইম মিনিস্টার সে বলে দিছে যে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। তখন পর্যন্ত কিন্তু তদন্ত চলমান। উনি কিন্তু বলে দিছে যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ 1 মাসের ভিতরে হবে, সেই বিচার হলো মৃত্যুদণ্ড। আজকে 2 মাস 9 দিন। তাহলে এই মোনাফিকি গুলা করার কি দরকার? দেশের কোটি কোটি মানুষের আশা নিয়ে খেলার কি দরকার? মানুষ আবার স্বপ্ন দেখছিল যখন বলছে যে রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতরে হবে। বিশ্বাস করেন প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাবা তার মেয়ের জন্য তারা চিন্তা করছে যে হ্যাঁ এইবার কিছু একটা চেঞ্জ হচ্ছে, এবার হয়তো বা আমি আমার মেয়েটাকে নিরাপদে বাইরে পাঠাতে পারবো। তারপরে আরো কিছু ধর্ষণের ঘটনা ঘটছে, তারপরে আপনার নড়াইলে একটা ধর্ষণের ঘটনা ঘটলো, এখনো তো কন্টিনিউ চলতেছে এগুলা। তো এই রাষ্ট্রতন্ত্রের কাকে আমি বিশ্বাস করব? জুলাই সনদ যে মানে বাস্তবায়ন করতেছে না, এটা তো নিজেদের সুবিধার্থে তারা বাস্তবায়ন করতে যাচ্ছে না। এর মাধ্যমে বিএনপি কি সুবিধা পেতে পারে বলে আপনি মনে করেন? তারা পুরানো বন্দোবস্তে তাদের মানে তারা শুধুমাত্র চেয়ারে মানুষের পরিবর্তন চায়। তারা মানে দেশের যে মানে স্ট্রাকচারাল যে পরিবর্তনগুলো আমরা এক্সপেক্ট করি, আমাদের জেনারেশনটা আফটার রিভলিউশন এক্সপেক্ট করে, তারা এটা মানে তারা এটা চায় না মূলত। তারা, আমার মনে হয় না যে মানে তারা রাষ্ট্র নিয়ে অ্যাকচুয়াল যদি ভাবনা থাকতো তাদের, তারা কেন করতেছে না? এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন সংসদ সদস্যরা টক শোতে গিয়ে বলতেছে হ্যাঁ তারেক রহমান কথা দিছে, কিন্তু যে উনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কবে বাস্তবায়ন করবেন? লন্ডনে গিয়ে? ওনার জুলাই সনদ বাস্তবায়ন করার সময় তো এখন। এখন
বলার তো সুযোগ নাই যে উনি করবেন। উনি কবে করবেন? উনি তো এখন পিএম। এটা তো আর ইশতেহার দিচ্ছে না যে আফটার ইলেকশন আমি যদি ইলেক্টেড হইতে পারি তাহলে আমি করব। ওনার হাতে এখন দেশের স্টিয়ারিংটা আছে। উনি এখন করতেছেন না তো কখন করবে? ফেব্রুয়ারি থেকে কয় মাস সময় পাইছে? তো কোন সেন্সে এখন পর্যন্ত সংসদ সদস্যরা বলে যাচ্ছে যে হ্যাঁ উনি করবেন, তারপরে আমরা তারেক রহমান উই ট্রাস্ট, এগুলো বলতে লজ্জা লাগা দরকার তাদের ন্যূনতম। তারপরে আপনার সালাউদ্দিন আহমেদ, ওনার তো মানে কথাই নাই। ওনার মন্ত্রণালয় বাদে উনি সব মন্ত্রণালয় মোটামুটি চালাইতে পারে আর কি। ওনার হাতে যেই যেই ব্যাপারগুলো আছে ওগুলা উনি মানে দিয়ে রাখছে আর কি। ওই যে কোন সংসদ সদস্য জানি বলতেছিল যে ওনার এলাকা থেকে সব থেকে বেশি মাদক মানে সাপ্লাই হয় আর কি। এইটা হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপার আর কি। সো আগের সেই অবকাঠামো এটা খুব জানা কথা ছিল। আগে যে ক্যাডার বাহিনী একটা ছিল, এরকম গান্ডু মার্কা একটা ক্যাডার বাহিনী আবার প্রত্যেক ক্যাম্পাসে ক্যাম্পাসে আছে। এদের কাজ হচ্ছে ননসেন্স মার্কা কাজ, যে যাই করুক না কেন আমার নেতার বিরুদ্ধে কথা বললে এই লাগা মিছিল। ওদের থিঙ্কিং হচ্ছে ওইটা যে ভাই তুমি একটা প্রমিনেন্ট একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, স্টুডেন্ট রাইটস নিয়ে কাজ করো, তোমার কথা কেউ ফেলবে না, না মন্ত্রণালয় ফেলবে, না কেউ ফেলবে, না প্রধানমন্ত্রী ফেলবে, না কোনো মন্ত্রী ফেলবে, না প্রশাসন ফেলবে, কাজ করো না। কোনো কাজ নাই। সেই 6-7 সেশনের ইয়েগুলো এখনো বসে আছে। 6-7 সেশনে যারা আমাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে গেছে তাদের সন্তানরা এখন 25-26 এসে ভর্তি হয়ে গেছে অনেকের। সো তাদের ন্যূনতম লজ্জা হওয়া উচিত, যারা এখনো পর্যন্ত ক্যাম্পাসে নিজেদেরকে রানিং স্টুডেন্ট হিসেবে পরিচয় দেয় এবং তারা এসে আমাদের এগেনস্টে গিয়ে মিছিল করে। তো এই হচ্ছে টোটাল ওই যে জুলাই সনদের কথা বলতেছেন যে আমরা অ্যাকচুয়াল যে চেঞ্জেস গুলো চাইছিলাম ওইটা একটা মানে খসড়া বলতে পারি যে আমরা জুলাই সনদটা মানে ওই জায়গাটাই তারা মানে আমাদের জুলাইয়ের যে সর্বশেষ আকাঙ্ক্ষাটা ছিল, সর্বশেষ চাওয়া, আমি জানি কালচারটাকে ধ্বংস করছে। মানে কালচারাল ইয়াগুলাকে গত বছরও এইরকম সময় আমি মোস্তফা সরোয়ার ফারুকের পিছন পিছন দৌড়াইছি। শুধুমাত্র সে কালচারাল প্রোগ্রামগুলা করছে কি ঢাকা কেন্দ্রিক কিছু জায়গায় প্রোগ্রাম করছে, কেন আর কোনো জায়গায় কেউ মুভমেন্ট করে নাই? তার কাছে কালচারাল, সে কিন্তু জুলাইটাকে ভালোভাবে এস্টাবলিশ করতে পারতো। এখানে ব্যর্থতা তার। যত ঝাই ঝামেলা এগুলো ইন্টারিম সময় এটা হবে, খুব সিম্পল কথা। তো আমার কাছে মনে হয় যে সাংস্কৃতিক জায়গাটা কিন্তু স্বাধীন ছিল, সে তার মতো কাজ করতে পারতো। সে কতগুলো সিনেমার বাজেট দিছে, কয়টা জুলাই নিয়ে কয়টা সিনেমা হয়েছে এখন পর্যন্ত, আজকে 2 বছর হইতে গেল, কয়টা গান হয়েছে, কয়টা নাটক হয়েছে। তো এইটার দায় তার। এই যে টোটাল মানে ফাংশনটা আমি কাকে দিব? ওই অর্ধেক ধ্বংস করে গেছে তারা। লাস্ট পর্যন্ত হোপটা ছিল যে হয় ভাই জুলাই সনদের খসড়াটা তো তৈরি করে দিয়ে গেছে, এই জুলাই সনদটা হয়তো বা ইলেকটেড গভর্নমেন্ট এসে সংস্কার মানে বাস্তবায়ন করবে না। সর্বশেষ হোপটাও তারা দিন দিন নষ্ট করতে যাচ্ছে আর কি। আপনি কিছুদিন আগে আপনার ক্যাম্পাসে বেগম খালেদা জিয়ার ব্যানার ছিঁড়ে ফেলেছিলেন, তো সেটা কি আসলে এই বিএনপির প্রতি ক্ষোভ থেকে নাকি? বেগম জিয়ার ব্যানার না, ওটা ছিল তারেক রহমানের ব্যানার। তারেক রহমান দেশে আসা উপলক্ষে, এটা এটা কিছুদিন আগে না, অনেক আগে, মোটামুটি উনি দেশে আসার আগে ইলেকশনের। তো এই যে আরেকটা মেসেজ এভাবে আসলো যে খালেদা জিয়ার ব্যানার ছিঁড়ে ফেলা। খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারা আমাদের কাছে মানে একটা রূপকথার গল্পের মতো, আমরা তাদের থেকে শিখি। এখানে যে ব্যাপারটা, যেমন খালেদা জিয়ার কথা আছে যে মানে আমি কোনো টোকাই বস্তির ছেলেপেলে দিয়ে মানে সংগঠন চালাইতে চাই না। তো বাস্তবতা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, ধরেন যে আমি ওই যে যেই ঘটনার, যার সাথে ঘটনাটা ঘটছে, আপনারা তার ব্যাপারটা একটু অনুসন্ধান করে দেখেন। উনি কতটুকু টিচার হওয়ার যোগ্য। টিচার না হইলে ওনার যেটা করার কথা ছিল সেটা হচ্ছে ওই যে ইয়াতে মাছ বিক্রি করতে পারতো আর কি, বিনোদপুর বাজারে মাছ বিক্রি করতে পারতো। এই ছাড়া আর কোনো কোয়ালিটি আমার মনে হয় না তার ভিতরে আছে আর কি। কোন সেন্সে ইউনিভার্সিটি অর্ডিন্যান্সে লেখা আছে যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারীর দলীয় কোনো মতাদর্শ থাকে তাহলে ক্যাম্পাসের বাইরে এসে সেটা কাজ করতে পারবে, ক্যাম্পাসের ভিতরে চিন্তা করতে পারেন আফটার রিভলিউশন যে সময়টা আমরা চেঞ্জেস চাচ্ছি ওই সময়টাই সে তার নিজের নামে ইউনিভার্সিটির প্রফেসর পরিচয় দিয়ে নিজের নামে সে তারেক রহমানকে শুভেচ্ছা জানায় পোস্টার টানাইতেছে। নতুন কালচার আরো নিয়ে আসতেছে সে। আমরা ছাত্র সংগঠনগুলো এগুলো করে এটা কমাইতে চাচ্ছি, সে আবার টিচার হিসেবে তখন সে আবার এসে করতেছে আর কি। তো তখন
1 ঘন্টা তাকে টাইম দেওয়া হয়েছে যে স্যার এটা করবেন। বিশ্বাস করুন আজকে যদি ওই ব্যানারটা না খুলে ফেলা হতো, এমন গান্ডু টিচার আরো বহুত আছে ইউনিভার্সিটিতে যারা শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল পরিচয়ের কারণে টিচার হয়েছে। ওদের সেন্স কাজ করে না যে ভাই কোনটা আমি করতেছি। তুমি ভাই ইউনিভার্সিটির প্রফেসর, পদ কি তার কাছে? ইউনিভার্সিটির প্রফেসর কোনো মানে অনারেবল কোনো কিছু না। তার কাছে পদ হচ্ছে ভাই শিক্ষক সমিতির, বিএনপি পন্থী শিক্ষক সমিতির 21 নম্বর সদস্য। ওইটা তার কাছে কিন্তু খুব মানে পাওয়ারফুল একটা পদ। উনি ইউনিভার্সিটির প্রফেসর, ওনার এত মানে একাডেমিক এক্সিলেন্সি ওনার কাছে কোনো ফ্যাক্টই নাই এগুলা। তো আলটিমেট সমস্যা হয় ওইটা যে আমরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করবো। ভাই শিক্ষা ব্যবস্থার স্টিয়ারিংটা কাদের কাছে? তারা চেঞ্জ হইতেছে কিনা? এই যে আওয়ামীপন্থীরা এখন মনে করেন যে ওরা এখন ব্রিলিয়ান্ট টিচার এবং সবার খুব খেয়াল রাখতেছে, খুব কেয়ারিং টিচার হয়ে গেছে আর কি। এর আগে ডেয়ারিং ছিল, আবার এই যারা এখন ডেয়ারিং এরা তখন কেয়ারিং ছিল আর কি। এদের ব্যাপারটা হচ্ছে এমন যে আওয়ামীপন্থীরা যখন ছিল তখন বিএনপি জামাত তাদের কোলে উঠেছিল আর কি। আর এখন যখন বিএনপি ক্ষমতায় আসছে তখন আওয়ামী লীগরা এদের কোলে উঠে বসে আছে। তো ওভারঅল সিস্টেম, ওটা হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে একটা প্রতিবাদ। একটা ব্যানার ছেড়া, ওইটার মেসেজটা এভাবে আসা কোনোভাবেই উচিত না। ওইটা মেসেজটা এমনভাবে যাইতে হবে যে শিক্ষক রাজনীতি ক্যাম্পাসের ভিতরে যে কি পরিমাণ এফেক্ট করে, কত শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস করে, ওইটার প্রতিবাদ স্বরূপ ওই ব্যানারটা ছেড়া। এবং তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের নামে আর ব্যানার ঝুলে নাই। ওইটা হচ্ছে আমাদের সাকসেস। কিছুদিন আগে ছাত্রদল নেত্রী এশা আপনাকে নিয়ে একটা মন্তব্য করেছিল যে আপনি আসলে মানসিকভাবে প্রতিবন্ধী। সেটার প্রতিউত্তরে আপনি আবার তাকে ফেসবুক পোস্টের মাধ্যমে কুকুর বলে সম্বোধন করেছিলেন। তো এইটাকে আসলে আপনার মনে হয় যে একজন শিক্ষার্থী হিসেবে আরেকজন শিক্ষার্থীর প্রতি এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়েছে? না, না, তাকে তাকে নিয়ে আমার এতটাও ভাবার সময় নাই যে তাকে আমি কিছু একটা বলবো বা কুকুর বলতে হবে। আপনি আপনার একটা আ পোস্টের মধ্যে এরকমভাবে ইঙ্গিত করেছিলেন, কুকুর বলে ইঙ্গিত না, করেছিলেন। আমি আমার শিক্ষার্থীদেরকে বলছি যে আমি যখন রাত ১০টা ১১টার সময় ১২টার সময় আমি ক্যাম্পাস থেকে যাই, আমি একটু লেট করে আমি অফিস থেকে যাই আরকি। কারণ অনেক স্টুডেন্ট আসে, মাঝে, মাঝে গল্প করা হয়। তো স্টুডেন্টদের বলছি যে আমাদের ক্যাম্পাসে অনেক কুকুর আছে আরকি। ২ টা কুকুর আর শিয়াল। সো আ মানে চেনা তো যায় না, ২ টা তো একই রকম দেখতে মোটামুটি। এখন আ স্টুডেন্টদেরকে বলছি যে আ তারা এসে অনেক সময় খোঁচানোর চেষ্টা করে আরকি। কুকুরগুলো অনেক ডাকে ১১টা ১২টার সময়। তো তাদের থেকে এভয়েড মানে ইগনোর করতে বলছি ওদেরকে। ব্যাপারটা এমন আরকি। তাকে মিন করে বলা হইছে। তার মানে আপনি এখন স্বীকার করতে চাচ্ছেন না? না, স্বীকার করতে চাওয়ার কি আছে? এইটা ব্যাপারটা এমন না যে তাকে মিন করার কিছু নাই। আমি সবসময় তখন আমি তার পডকাস্টে দেখে বা আমি যখনই তার নাম আসে তখন আমি আল্লাহর কাছে পানা চাই আরকি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি মুভ অন করি। আমার মানে তার ব্যাপারে আমার কোনো সে নাই। আমার ইউনিভার্সিটির আ প্রত্যেকেই তারা খুব সম্মানিত। সো তার এই রাইটটা কতটুকু আছে আরকি। সে আ মানে আমাকে নিয়ে স্পেসিফিক ভাবে কোনো কোয়েশ্চেন কিন্তু ওই পডকাস্টে করে নাই। সে হুট করে এই যেমন আপনি ডিরেক্ট তার নাম মেনশন করে আপনি আমাকে বললেন। কিন্তু হুট করে সে ব্যাপারটাকে সামনে নিয়ে আসছে। এখন সমস্যাটা হয় কি যে ক্যাম্পাসে ওই সামনে পদবি আসবে, তো এইজন্য ওনাদের কি বলে না বলে ওনাদের সেন্স কাজ করে না আসলে। হ্যাঁ? এইজন্য আ আমি এগুলা কনসিডার করি। আমি ছোট ভাই হিসেবে তারা সামনে পদ পাবে একটু খোঁচাইলে। আর ওনারা মাঝে, মাঝে নক দেয় যে অনেকেই এটা অনেকের নেচার আছে আরকি যে সামনে পদ দিবে, আমাকে খোঁচায় একটু পোস্ট দিও আরকি। তাইলে পদ পাবো আরকি। এইজন্য আমি ওনাকে ভালো করে আমি একটা পোস্ট করছি যাতে উনি ভালো পদ পায় আরকি। আমি ওনার শুভাকাঙ্ক্ষী। আসলেই আপনাকে নক দিয়ে বলে যে তাদের নামে আমাকে পোস্ট বলে করতে? কথা না। আমাকে বলে কথা না। এটা শিবিরের ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন। ছাত্রদলের স্পেশাল স্ট্র্যাটেজি এটা যে ওদের একটা ধর্ম আছে যে আ বিপরীত পক্ষ কেউ যদি মানে নেগেটিভ পোস্ট-টোস্ট করে তার নামে, তাহলে ওই পোস্ট অনুযায়ী তার পদ কাউন্ট হয় আরকি। সো সেই জায়গা থেকে তারা যখন অনেকবার অনেকে আমাকে বলছে, যখন এটা রাজি হই নাই, তখন গিয়ে এবার খোঁচানো শুরু করছে। কি দরকার? মানে ব্যাপারটা হয় কি যে আ আমার নামটা যদি মেনশন করে কোনো কোয়েশ্চেন করে তাহলে সে কথা বলতে পারে। কথায়, কথায় আমাকে টেনে আনার তো কোনো দরকার নাই ভাই। আপনার রাজনীতির বোঝাপড়া আপনি ১০-১২ বছর ১৫ বছর ধরে রাজনীতি করতেছেন। আমি ২ বছর ধরে রাজনীতি করতেছি। আমাকে তো টোটাল আল্লাহ একটা মানে রহমত দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। তা নাহলে আপনারা অনেক অভিজ্ঞ। রাজনীতি আমি আপনাদেরকে শিখাইতে চাইতেছি না। আমার ভুল করাটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা ১০-১৫ বছর আপনার পারিবারিকভাবে যারা
ছাত্র রাজনীতি করতেছেন, আপনাদের এই ভুলগুলা কেন হবে? আপনারা কেন আমার পিছনে লাগবেন? মেসেজটা এটাই আর কি, যে ভাই আপনারা আপনাদের মতো রাজনীতি করেন না, আপনারা প্রত্যেকটা কোনো কথা ছাড়াই তারা তাদেরকে ইস্যু করে কিন্তু আমি আজ পর্যন্ত মানে আমি আমি কথা খুব কম বলি আর কি, কারণ তারা ওই সময়টার অপেক্ষায় থাকে কখন একটু আমাদেরকে নিয়ে কথা বলবে আর আমরা একটু খোঁচায় পোস্ট দিয়ে আমি সেন্টারে পাঠাবো যে ওর এগেনস্টে কিন্তু আমি পোস্ট দিয়েছি। এবং ব্যাপারটা এমন হয় যে প্রাসঙ্গিক কোনো পোস্ট দিছে ওটা ফটো কাটার হচ্ছে, এগুলো একটু অ্যাটেনশন এই, তো এই ব্যাপারগুলো আসলে কি দরকার? আপনারা আপনাদের মতো ভালোভাবে রাজনীতি করেন না। আপনার নামে অভিযোগ আছে যে আপনি ক্যাম্পাসে বিএনপি বা ছাত্রদলের যারা নেতাকর্মী আছে তাদেরকে প্রোগ্রাম করতে দেননি, কিন্তু উপরন্তু পরবর্তীতে যখন আপনার ক্যাম্পাসে এনসিপি নেতাকর্মী গিয়েছে, সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছে, তাদেরকে আপনি সাদরে গ্রহণ করেছেন। এরকমটা কেন ঘটেছে বা এরকম দ্বিমুখী আচরণ কেন করেছেন? এই যে মানে আপনাদের প্রত্যেকটা প্রশ্নে আমি আমি জানি না যে এই ৩০০ কিলোমিটার দূর, কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নে ভুল ভুল মেসেজ আসা আর কি, যে ইলেকশন সময় আপনার বিএনপি এবং জামাতের আহ, যারা এমপি ক্যান্ডিডেট ছিলেন ওনারা ক্যাম্পাসে আসছিলেন যে আপনার ইলেকশন ক্যাম্পেইন করার জন্য। প্রথমত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কিন্তু রাজশাহীর না, সো ওনারা আসছে একাডেমিক টাইমে। বুঝতে হবে যেমন ২ আগস্ট, আগামী ২ আগস্ট রুল কবির রিজভী ভাই যাচ্ছে, উনি ভিপি হিসেবে হোক বা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে হোক, উনি যাচ্ছে, ওনাকে আমরা সাদরে গ্রহণ করতেছি, কোনো সমস্যা নেই। ইলেকশন টাইমে আমি জামাতপন্থী যিনি ছিলেন তাকেও আটকাইছি, বিএনপি পন্থী যিনি ছিলেন তাকেও আটকাইছি, কারণ ৯টা ১০ থেকে ৫টা পর্যন্ত বা ৪টা ৪:৩০ পর্যন্ত এটা হচ্ছে আমাদের একাডেমিক টাইম। এই একাডেমিক টাইমে ধরেন ওনারা হাই প্রোফাইলের নেতা, বিএনপি পন্থী যত শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন ওই এমপি ক্যান্ডিডেটটা আসলে ওনার পিছন পিছন দৌড়ায়, ক্লাস বাদ দিয়ে, দপ্তর বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে দৌড়ায়। এটা প্র্যাকটিক্যাল, কেউ অস্বীকার করতে পারবে না এটা। জামাত অবশ্যই তাদের দলের প্রতি তাদের ইমোশনের জায়গা থেকে জামাতের একই। ইভেন জামাতের যিনি এমপি ক্যান্ডিডেট আসছিলেন ওনার পিছন পিছন আমি আমি যখন গেছি ওনার সাথে কথা বলতে, তখন দেখি আমার সম্মানিত শিক্ষকরা মাশাআল্লাহ ক্লাস ক্লাস ফালায় থুয়ে এসে উনি ওখানে দাঁড়ায় আছেন, কর্মকর্তা কর্মচারীরা সব ওনার পিছন পিছন দৌড়াইতেছেন। আমি আম্বুলি রিকোয়েস্ট করছি যে একাডেমিক টাইমটা আপনারা আইসেন না, আপনারা শুক্রবার মসজিদে আসেন, শনিবার আছে ঘুরেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একাডেমিক টাইমে প্রায় আসেন না। এবার আসি এনসিপিতে। এনসিপির ভাই ব্রাদাররা কিছুদিন আগে ওনারা রাত 10টার পরে ক্যাম্পাসে গেছে পরিবহনে বসে এক কাপ চা খাইতে। 10টার পরে কোন একাডেমিক টাইমটা আছে? 10টার পরে আমার কোন স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা যাওয়ার পরে? এবার আপনি বলেন যে তারা আমার কাছে আসুক যে বিএনপি জামাতের ওই সময় আসলে কোন স্টুডেন্টের ক্ষতি হচ্ছিল না? 100% ক্ষতি হচ্ছিল। তারা গেছে এক কাপ চা খেয়ে 10 মিনিট থেকে চলে আসছে। আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই। উনি এখন মিজানুর রহমান মিনু সাহেব এখন ভূমিমন্ত্রী আছেন, যিনি জামাতের এমপি ক্যান্ডিডেট ছিলেন বা কারোর সাথে কোনো, আমার কথা হচ্ছে যে একাডেমিক টাইমে না আসা ভালো। আমাদের এই সিস্টেমগুলা কেন আমাদের রাখতে হবে? ওনার যেখানে দরকারই নেই, উনি তারেক রহমানের নিয়ে পোস্টার, মানে খুবই অদ্ভুত লাগার মতো একটা ব্যাপার। আমাদের বিএনপিপন্থী টিচারদের তারা লিফলেট নিয়ে তারা গলিতে গলিতে করে লিফলেট বিতরণ করছে, ইউনিভার্সিটির প্রফেসর সব। এদের কাছে আমরা ভালো শিক্ষা ব্যবস্থা এক্সপেক্ট করি। আর মানে এইটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা, ভিসির দিকে তাকাইলে আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি আর কি। ওনার তো উনি যেই স্লোগান দিয়ে বা যেই মাশাল্লাহ যেভাবে চেটে পুটে উনি পদে আসছেন, এই লেভেলের চাটা সর্বশেষ চার ছিল মনে হয় রনি আর রাশেদ খান। তো সবাই সবার পাওনা পেয়ে গেছে, শুধুমাত্র এখন রনি মনে হয় বাকি আছে আর কি। আমার কাছে এটা মনে হয় যে ইউনিভার্সিটির প্রফেসরদের লেভেল তো অন্যটা, আল্লাহ সম্মান দিছে মানে অন্য লেভেলের, সেই লেভেল থেকে আপনাদের নিচে এসে কেন কাজ করতে হবে? তো যখন ইউনিভার্সিটির টিচাররা ক্লাস ফালায় চলে যায়, কর্মকর্তারা দপ্তর ফালায় চলে যায়, কর্মচারীরা নিজেদের কাজ ফালায় নেতার পিছনে চলে যায়, এক প্রকার আমার ইউনিভার্সিটিটা অচল হয়ে যাচ্ছে। ক্লাস হচ্ছে না, এই কারণে আপনি তাদেরকে বাধা ক্লাস দিয়েছিলেন। হচ্ছে না, দপ্তর ফাঁকা থাকতেছে। দেখেন আমি শুধুমাত্র যদি সার্টিফিকেট শাখার কথা বলি, সার্টিফিকেট শাখার একজন কর্মকর্তা যদি ধরেন চলে যায়, আমি ফর এক্সাম্পল বলতেছি, চলে যায়, ওই সার্টিফিকেট শাখা এমন একটা সিরিয়াস শাখা যেখানে প্রত্যেকটা মিনিটে এক একজন শিক্ষার্থীর ভাগ্য লিখে। তো সেখানে তারা যদি তাদের, বুঝলাম তাদের গুরুত্বপূর্ণ নেতা আসছে, কিন্তু আমার শিক্ষার্থীর জীবন নষ্ট হচ্ছে। কেউ এই সার্টিফিকেটটা নিয়ে ঢাকায়, মানে ওই সাথে সাথে সার্টিফিকেটটা নিয়ে সাথে সাথে গাড়িতে উঠবে, পরের দিন সকালে তার ভাইবা,
সে দেখা গেল যে তার এমপি ক্যান্ডিডেট যিনি আসছেন তার পিছনে ঘুরতে ঘুরতে পরে গিয়া 3:30টার সময় অফিসে ঢুকছে, তার সার্টিফিকেট নিতে নিতে তাকে বললো যে ভাই কালকে আইসেন, তার ভাইবা মিস হলো, তার ক্যারিয়ার শেষ। তো এগুলো তো করতে দেওয়ার সুযোগ নাই। আমাকে মানে কম্পেয়ার করতে হবে যে বিএনপির যিনি আসছিলেন তখন কি কি ক্ষতি হচ্ছিল, এনসিপি দিয়ে আসলে কি কি ক্ষতি হচ্ছিল। এনসিপির ওরা এক কোনায় বসে 2 কাপ চা খেয়ে চলে গেছে, ওদের জন্য রাষ্ট্রীয় ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কি ক্ষতি হয়েছে? কিছুই হয় নাই, তারা এসে সমাবেশও করে নাই। এজন্য আপনি তাদেরকে বাধা দেননি। আপনি মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একমাত্র রানিং স্টুডেন্ট যার নামে 3টা তদন্ত কমিটি আছে রাজশাহী চার- বিশ্ববিদ্যালয়। 4টা, এখন 4টা হয়ে গেছে। আচ্ছা। তো আপনার এই তদন্ত কমিটিগুলো কেন হয়েছে আপনার বিরুদ্ধে? আপনি কি এমন অপরাধ করেছেন? সেই অপরাধগুলো আমরা সংক্ষেপে জানতে চাইবো। এবং সেই তদন্ত কমিটির প্রতিবেদনগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না কেন? এর উপরে কি আপনার কোনো হাত আছে নাকি বা কোনো পাওয়ার প্র্যাকটিস করছেন কিনা? না, আমার সাথে কখনো কোনো কারোর কাছে কখনো হাত রাখি নাই আর কি, কারো কাঁধে আমি হাত রাখতে চাইও না। আহ, এবং যখন সমন্বয়ক ছিলাম তখন পর্যন্ত কোনো অফিস, কোনো প্রশাসন, কারোর কাছে গিয়ে আমি কারো কাজে আমি হস্তক্ষেপ করি নাই, এটা আমি কখনোই করি না। আর তদন্ত কমিটিগুলো কেন হয়েছে এইটা আসলে আমার মনে হয় যে ইউনিভার্সিটি অথরিটির কাছে আপনারা প্রশ্ন করলে এটা জানতে পারবেন, কারণ আমার কাছে মনে হয় না যে এটার জন্য তদন্ত কমিটি গঠন করার দরকার আছে। কারণ আহ প্রসঙ্গটার সময় হয়েছে তদন্ত কমিটি, তারপরে হচ্ছে আপনার আহ, এই রেল মানে এই যে এই ইস্যুতে আরো কিছু এই ধরনের কিছু তদন্ত কমিটি আছে আর কি। তো প্রত্যেকটা আন্দোলনের আহ, যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া, নর্মাল প্রক্রিয়া যেগুলো আছে এগুলো আমরা মেনটেন করে লাস্টে গিয়ে যখন না পারি বলতে এটা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত হার্ডলাইনে না যাওয়া হয় ততক্ষণ পর্যন্ত সম্ভব না, কারণ দীর্ঘদিনের একটা সিস্টেম তাদের কাছে মনে হয় যে ভাই এটা তো আমার এটা 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 হচ্ছে আমার প্রপার্টি, এরকম মনে হয়। যেমন প্রসঙ্গটাকে মনে করে যে ভাই এটা তো আমার বাপের সম্পত্তি, ইউনিভার্সিটিতে আসবে, আমার ছেলে 10 পাবে, 15 পাবে, ইউনিভার্সিটিতে একটা সিট পেয়ে যাচ্ছে। তো ওইসব জায়গায় হার্ড লাইনে যাওয়া ছাড়া ওয়ে ছিল না। আমি একটা কথা সব জায়গায় বলি যে ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট হওয়া খুব সহজ, কিন্তু ব্যাড বয় হওয়া খুব কঠিন একটা জিনিস। ব্যাড বয় বলতে এমন না মদ গাঁজা বিড়ি সিগারেট খেতে হবে। ব্যাড বয় বলতে যে সার্টিফিকেটের মায়া নেই, যে চাই ইউনিভার্সিটিতে কিছু চেঞ্জেস আসুক। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে থাকাকালীন 6টা আন্দোলন করছি, 6টা আন্দোলন সাকসেস করছি, ওইটা আমার অ্যাচিভমেন্ট। আমি যে সার্টিফিকেটের প্রতি খুব বেশি মায়া আছে, এই সার্টিফিকেট নিয়ে আমি আহ, কোনো একটা ব্যাংকে বা কোনো একটা জায়গায় গিয়ে চাকরি করব, আমার নিজের আপনার ইয়া নিয়ে মানে নিজের ভবিষ্যৎ নিয়ে আমি এখন পর্যন্ত কখনোই চিন্তা করিনি। কারণ আমি যখন দেখছি জুলাইয়ের সময় সার্টিফিকেটের সব মানে এসএসসি সার্টিফিকেটের সব উঠায় টুঠায় আন্দোলন করছি, এবং আমি জানি যে এরপরে কি হওয়ার ছিল। আফটার রিভলিউশন আমি সবসময় এটা ফিল করার চেষ্টা করি, ভাই এখন না হইলে আর কখনোই হবে না। আমি এখনো বলি, এখনো যেই প্রশাসনটা আছে এটা বিপ্লবী প্রশাসন, এনারা প্রত্যেকেই কিন্তু জুলাইয়ের সময় আমাদের সাথে ছিল। এখনকার যিনি ভিসি স্যার আছেন উনি খুব স্মার্ট একটা পার্সন, এখনকার 2জন প্রভিসি স্যার আছেন ওনারাও মাঠ পর্যায়ে ছিলেন, এখনকার টোটাল প্রশাসনটা এখন পর্যন্ত জুলাইয়ের। আমি এখনো বিশ্বাস করি যে এখন না হইলে আর কখনোই হবে না। আমার বিশেষ কিছু চাওয়া নাই, এই যে রেলটা নিয়ে কাজ করব, 24 বছর ধরে আন্দোলন চলতেছিল, আলহামদুলিল্লাহ রেলের যাত্রা বিরতি করতে পারছি। 50 বছর প্লাস ধরে আন্দোলন চলতেছিল পোষ্যকোটা নিয়ে, পোষ্যকোটা বাতিল করতে পারছি। তারপরে হচ্ছে আপনার এই যে লীগপন্থীদের বিচার নিশ্চিত করা, আমি জানি এটা খুব সিরিয়াস একটা কাজ, এবং এই জায়গায় এসে সব শিক্ষকরা এক এক জায়গায় হয়ে যায় আর কি, তাদের মধ্যে কোনো মানে আপসহীন মনোভাব আমার মনে হয় না যে আছে। তারা তো এখন পর্যন্ত আমাদেরকে ভরসা দিতে চায়। তো এই গুটি কয়েক কাজ করে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে যেতে চাই আর কি। সো তদন্ত কমিটি হোক, মামলাও হোক, আমার মানে যে খুব বেশি এইগুলা নিয়ে আমি টেন্স, ব্যাপারটা এমন না। আমার এই দাবিগুলা পাইলে আমি ভাই আমি আমার জায়গা থেকে আমি চুপ হয়ে যাব আর কি। যখনই ভাবি যে একটা মুভমেন্ট শেষ হওয়ার পরে আমি চিন্তা করি যে চুপ হয়ে যাব, পরে দেখি 2-1 দিনের ভিতরে আবার নতুন একটা সমস্যার সৃষ্টি হয় আর কি। এটা হচ্ছে সমস্যা। তো আহ মানে আপনি ঝামেলা করতে চান না কিন্তু ঝামেলা আপনাকে চায়। অ্যাকচুয়ালি ঝামেলা আমাকে চায় আর কি। সো এখানে ওই যে এই কথাটা খুবই ট্রু, যে একটা ইউনিভার্সিটিতে আমরা যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা আসি, মেয়েরা আসে, তখন চিন্তা করে যে ভাই আমাকে খুব দ্রুত অনার্সটা শেষ করতে হবে, মাস্টার্সটা শেষ করতে হবে, সার্টিফিকেটটা নিয়ে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে। তো এই জন্য এই আন্দোলন করা বা এই সিস্টেমটাকে চেঞ্জ করার কাজ করার মানসিকতা খুব কম মানুষের থাকে, এটা খুব ন্যাচারাল ভাই।
কারণ আমার ফ্যামিলি এখন পর্যন্ত দিন গুনতেছে আর ১ বছর পর আমার অনার্স শেষ হয়ে যাবে বা ইয়া হবে। কিন্তু আমি চাই না যে আর কাউকে আমার মতো হইতে হোক। আর কাউকে আমার মতো এত সমালোচনা, এত বিতর্ক, এত কিছুর জন্ম দেয়া লাগুক। সে তার ইউনিভার্সিটি লাইফ শেষ করুক। আমি সবসময় চাই যে আমি খারাপ ছাত্র হিসেবে এমন কিছু করে দিয়ে যাই যাতে আগামীতে লাখ, লাখ ভালো শিক্ষার্থী এই জায়গাটা থেকে বেনিফিটেড হোক। কিছুদিন আগে ডাকসু নেত্রী উম্মে সালমা চায়না সফরে গিয়ে একজন পাকিস্তানি মেয়ের সাথে একটা ছবি পোস্ট করেছিলেন। সেখানে আপনি লিখেছিলেন যে, "আমার জন্য নিয়ে আসেন।" তো এই ধরনের মন্তব্য কি একজন নারীর প্রতি আ হেনস্থাসূচক কোনো মন্তব্য কিনা বা আপনি উস্কানিসূচক কোনো মন্তব্য করেছেন বলে মনে করেন কিনা? আর সেটার জন্য কি আপনি এখন ক্ষমাপ্রার্থী কিনা? এটা তো তখনও ক্ষমাপ্রার্থী। ব্যাপারটা হচ্ছে যে আ আ খুবই আ যেটাকে বলে যে মানে এইটাকে নরমালাইজ করলে যে খুবই নরমাল একটা ব্যাপার যে আমার ফ্রেন্ড বা আমার বড় বোন তার সাথে আমার কথা চলতেছে। সাপোজ আপনি আমার বড় বোন, আপনি আমাকে বলতে কথায়, কথায় বারবার বলেন যে, "কিরে সালাউদ্দিন বিয়ে করবি কবে? বিয়ে করবি কবে?" তখন আমি আপনাকে কথার এক ছলে বললাম যে, "আপু আমার জন্য মেয়ে দেখেন।" আ বা আপনার কোনো ছোট বোন থাকলে আমার জন্য দেখেন। তার মানে এইটা না যে, "আপু আমি আপনাকে সিরিয়াসলি বলছি আপনি লাগেজে করে নিয়ে আসেন।" মানে এটাকে যেভাবে ফ্রেমিং করা হইছে, আসলে মানে কিছু, কিছু ব্যাপার যে হ্যাঁ, আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমাদের হয়তোবা আরো বাছগোছ করা উচিত ছিল। ওই যে বললাম যে আমাদের রাজনীতির বয়স মাত্র ২ বছর। আল্টিমেট আমরা যে লাইফটা লিড করতে চাই সেটা হচ্ছে যে খুব নরমাল একটা ব্যাপার। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতেছি। কিন্তু এটা যে রাজনৈতিকভাবে এনালাইসিস করলে অনেক দূরে নিয়ে যাওয়া যাবে। এটা কিন্তু আমরা মানে বলি কিন্তু। যেমন আপনার আ এখন হানি আমিরের একটা ছবি পোস্ট করা হোক বা আতিফ আসলামের একটা বা আপনার বিটিএস দের ছবি পোস্ট করা হোক। তখন গিয়ে মেয়েরা যেই ধরনের কমেন্ট করে বা ছেলেরা যে ধরনের কমেন্ট করে। এখন এটা যদি মানে এটাকে মানে আ ডিফেন্ড করার কোনো সুযোগ নাই আমার জায়গা থেকে। কিন্তু আমি বলতেছি যে এটাকে রাজনৈতিকভাবে ফ্রেমিং করার যে একটা প্রক্রিয়া, এটা করা হইছে আর কিছু না। যে তার সাথে আমার আ সালমা আপুর সাথে আমার ভালো সম্পর্ক। ইভেন মানে আমি এত হতভম্ব হয়ে গেছিলাম ব্যাপারটা নিয়ে যে আমি আর কারোর পোস্টে কমেন্টও করি না এখন। মানে ব্যাপারটা আমি এতটাই আমাকে পেরেশানির ভিতরে ফেলছে এই যে আমি আমার জীবনে আমার কোনো মানে আমার টোটাল ইউনিভার্সিটির কোনো বোন বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত তাদেরকে বাজে কোনো মেসেজ দিছি বা কারোর দিকে বাজে নজরে তাকাইছি। কোনো মেয়ে আমার নামে এলিগেশন দিতে পারবে না। এমন একটা মানুষ বা এমন একটা ক্যারেক্টার নিয়ে আমি চলে আমার যখন এই ধরনের একটা কথা আমার শুনতে হইছে মানে আমি আসলে ওই সেন্সে করিও নাই এটা কাজটা। এটা তো খুবই সবার জানা কথা। কিন্তু এভাবে এটা যেভাবে ফ্রেমিং করা হইছে অপরিচিত একটা মেয়েকে কি আপনি আমি এভাবে আসলে এভাবে বলতে পারেন? খুবই মানে ব্যাপারটা নিয়ে আমি পরবর্তীতে আমি খুবই এমনভাবে মনে হয় যে ভাই আমার জীবনের শিক্ষা হয়ে গেছে। আমি আর জীবনে কোনো ছেলের পোস্টেও কমেন্ট করব না বা ইয়ে করব না। এই ধারণা এখন পর্যন্ত আছে আমার। এবং আমি তারপর থেকে আমার তো Facebook আইডি তো নষ্ট হয়ে গেছে। আমি আর Facebook আইডি আর অনই করি নাই। মানে আমি আর নতুন করে Facebook আইডি খুলিও নাই যে ভাই আমার পেজ আছে, পেজে অ্যাডমিন-ট্যাডমিন আছে। ওরা চালাক। আমার ভাই মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি একরকম যে ভাই ডিসকানেক্টেড আরকি। ওই ঘটনার পর? অ্যাকচুয়ালি যে আমার আমার কাছে আমি খুবই বা মানে খুবই আকস্মিক একটা ব্যাপার ছিল আমার কাছে আমার জন্য। যে ওইটা পলিটিক্যালি এনালাইসিস না করলে যে ওরা মানে ওর বড় বোন সেই জায়গা থেকে ফান করছে বা ইয়ে করছে। কিন্তু পলিটিক্যালি যদি এটা ভাবে তাহলে অনেক কিছুই আসলে বলার সুযোগ আছে। এই কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীকে পিটিয়েছিলেন, তার বাবা ছাত্রলীগ। গত ৩০শে জুলাই ২০২৬-এ আপনি সহ আরো ৯ জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। তো এটা নিয়ে আপনার কি কোনো কিছু বলার আছে কিনা? আমরা জানতে পেরেছি যে মিডিয়া মারফতে আমরা জানতে পেরেছি, তার বাবা যখন মামলা করতে যায় মতিহার থানায়, তখন মতিহার থানা পুলিশ মামলাটি নিতে চায়নি। পরবর্তীতে কোর্টের মাধ্যমে সেই মামলাটি দায়ের করা হয়। তো এইখানে পুলিশ কেন মামলা নিতে চাচ্ছে না? পুলিশও কি আপনাকে ভয় পাচ্ছে কিনা? না বিশ্ববিদ্যালয় থেকে আমরাও যদি মামলা করতে চাই তাদের নামে আর তারপরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের আপনার ছাড়া, অনুমতি ছাড়া তারা মামলা নিবে না। মানে এটা আমাদের জন্য যেই নিয়ম ওদের জন্য সেই নিয়ম। মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটা একটা ঘটনার জন্য মামলা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ক্লিয়ারেন্স লাগে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেহেতু তদন্ত কমিটি আছে, ওনারা এইজন্য হয়তোবা মামলা করার অনুমতি দেয় নাই। ব্যাপারটা এমন আরকি যে এখানে আমাদের কোনো হাত আছে বা এটা আমরাও মামলা করতে চাইলে এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই ক্লিয়ারেন্স লাগবে আরকি। আর আ উনি মামলা করতে পারেন।
তবে ওনার এটা বোঝা উচিত ছিল। ওনাকে হয়তোবা ওনার ছেলে যেটা বুঝাইছে এটাই বুঝছে। আমাদের সময়ের বাবা-মায়েরা অনেক সহজ সরল তো। তো মামলা উনি করতেই পারেন। তবে ছাত্রলীগের সহযোগী হিসেবে আমাদের উপর গিয়ে হামলা করে আসছে। তাকে ছেড়ে দিব। আ এটার তো আসলে মানে কোনো সুযোগ নেই। তারপরেও তাকে আ কিন্তু একরকমভাবে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে যেভাবে তাকে সেভ করতে হয় এটাও কিন্তু আমি করছি। তো সেই জায়গা থেকে মামলার এজাহারে কিন্তু লেখা আছে যে আপনি তাকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে পিটিয়েছেন। কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে যে তাকে অ্যাম্বুলেন্স থেকে যখন টেনে নামানো হইছে তখন আমি একটা ভিডিও ফুটেজ আছে এটা যে আমি সবাইকে আটকাচ্ছি যে ভাই আর কেউ প্লিজ অনেক হইছে আর কেউ ইয়ে করো না। কিন্তু মামলার এজাহারে লেখা আছে আপনি টেনে নামিয়ে তাকে হ্যাঁ, পিটিয়েছেন। এখন এজাহারে তো অনেক কিছুই এজাহারে তো একবারের জন্য উল্লেখ নাই যে রাকসু ভবনে সে আমার উপর হামলা করে আসছে। এটা কিন্তু উল্লেখ করা নাই। সো এজাহারটা ওই যে মানে একটা দিতে মন চাইলো। আর এখন পর্যন্ত ওই মামলা সম্ভবত পিবিআই কে তদন্তে দিছে আরকি। আর মামলা হবে এটা আজকে হোক কালকে হোক মামলা একের পর এক এগুলা চলতে থাকবে। এগুলা আমার মনে হয় যে আমানত মানুষের জন্য এগুলা ভেবে চিন্তেই যে মামলা হবে, হামলা হবে, অত্যাচার নির্যাতন আসবে। এগুলা ভেবে চিন্তেই আমাদের নিজেদের নিয়তে আমরা নিজেদের আল্লাহর ইচ্ছায় নিজেরা লিখছি আরকি। সো এগুলা নিয়ে খুব বেশি একটা টেনসড হই না আরকি। আমি আরো আমার যারা মামলার আরো যারা আসামি ছিল তা আমি সবাইকে মজা করে বলতেছিলাম যে আমার লাইফে যতগুলা মামলা আমি খাইছি সবগুলোর ১ নাম্বার আসামি আমি। কারণ আমার এই ব্যাপারে আমার রোল ২ হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি এটা ভাল লাগে যে ভাই মামলা খেতে ভাল লাগে। না মামলা হচ্ছে ১ নাম্বার আসামি করতেছে। ওকে। মানে তার মানে বোঝা যায় যে একটা মিথ্যা মামলা হচ্ছে সেখানে ১ নাম্বার আসামি করে দিয়েছে। মানে আমি সলিড আছি ভাই। আমাকে যখন নিয়ে মানে এই ২ টা ৩ টা ব্যাপারে যখন ছাত্রদল আমাকে নিয়ে কোনো আ বিবৃতি দেয় তখন আমি বুঝি আমি সঠিক পথে আছি। যখন কালের কণ্ঠ, প্রথম আলো, ডেইলি স্টার যখন আমাকে নিয়ে কোনো মানে নিউজ বানায় আমাকে সমালোচনা করে তখন আমি বলি আমি সঠিক পথে আছি। আর এই যে মামলা-টামলাও যখন হয় তখন বলি না ঠিক আছে। এবার আমি সঠিক জায়গায় আছি আরকি। ছাত্রলীগ হত্যা চেষ্টা এই নামগুলোর সাথে এই ব্যাপারগুলোর সাথে সালাউদ্দিন আম্মারের নামটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখেছি যে ৫ই আগস্টের পরে ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা মামলায় আপনি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। তো আসলে ওই ছাত্রলীগ নেতাকে হত্যা করতে কি আপনি আসলে জড়িত ছিলেন কিনা বা ঘটনাটা কি ছিল? আমি আজকেও পিবিআই কে কল দিলাম। পিবিআই যিনি রাজশাহীর আ আছেন, রাজশাহীতে দায়িত্ব আছেন। ওনাকে আজকেও কল দিয়ে জিজ্ঞাসা করলাম যে, "ভাই তদন্ত প্রতিবেদনটা আপনারা কেন দিচ্ছেন না?" এটা তো আমার লাইফে আস্তে এটাকে এস্টাবলিশ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। কারণ ওই দিনের যে ঘটনাটা যে বোয়ালিয়া থানা তো যখন ভাঙচুর পোড়ানো অবস্থায় ছিল, আ পুলিশ কয়েকজন আছে, কারেন্ট-টারেন্ট কিছুই নাই। ওখানে ২ জনকে নিয়ে যাওয়া হইছে। ২ জনকে ধর্ষক সন্দেহে নিয়ে যাওয়া হইছে। এই ২ জনের ব্যাপারে পুলিশ কেন বাদী হয়ে মামলা করবে না? এইটা নিয়ে আমরা কথা বলতেছি। পুলিশের সাথে কথা বলতেছি। হঠাৎ করে একটা অটো আসছে। অটোর ভিতরে যেহেতু ওখানে ১-১৫০ মানুষ জড়ো আছে তখন, ওকে যেন না মারে এইজন্য আমি গিয়ে ওই অটো থেকে তুলে নিয়ে এসে শুধুমাত্র থানার বারান্দায় রাখা পর্যন্ত আমার দায়িত্ব। এর আগে পিছে ও মারা যাওয়ার আগ পর্যন্ত আমি তাকে চিনতামও না যে এই লোকটা কে। তার মানে আপনি কি তাকে বাঁচিয়েছেন? অ্যাকচুয়ালি মানে ওনাকে কোথাও থেকে মেরে অটোতে করে নিয়ে আসছে বোয়ালিয়া থানায়। কারা মেরেছে? আমি তো ওইটার উত্তর তো আমি পিবিআই এর কাছে জানতে চাই। পিবিআই কে তদন্ত দিয়ে রাখা হইছে। তাহলে আপনাকে কেন হত্যার দায় দেয়া হবে? এই যে আমি বোয়ালিয়া থানায় তখন ছিলাম। তখন যেহেতু সমন্বয়ক হিসেবে আ মানে ছিলাম এবং আমাকে ওইখানে দেখা গেছে আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে যে এই হত্যার নেতৃত্ব আমি দিছি। আসলে ছাত্রদল, বিএনপি তাদেরকে এই জিনিসটা ভাবতে হবে যে ভাই আপনি আমার বিরোধিতা করেন, কোনো সমস্যা নাই। লীগের বানানো কোনো ন্যারেটিভ আপনারা এস্টাবলিশ করতে যায়েন না। কারণ লীগ প্রশ্নে আপনারা এক থাকেন না। লীগ একটা জিনিস এনে আপনাদের মুখের উপরে দিয়ে দিচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা একটা ছড়াচ্ছে, আপনারা ওইটা এস্টাবলিশ করতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আবার লীগ কয়দিন আগে এই ঘটনা ঘটার পরে তারা বলল যে আমার এলাকার উপজেলা চেয়ারম্যানকে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে আমি গুলি করে মারছি। একটা শুটিং এ আমার কাঁধে বন্দুক হাতে একটা ছবি আছে একটা শুটিং এর জন্য আবু বাইদা ভাইয়ের একটা গানের শুটিং এর সময়। তো এই ছবিটা দিয়ে বলল যে ৫ আগস্টে, অথচ ৫ আগস্টে আমি রাজশাহীতে। ৫ আগস্ট দুপুরে বা কোন সময় যেন ওনাকে মানে ওইখানে মারা হইছে আরকি কয়রা ইয়াতে আমার এলাকায়। আমি তখন রাজশাহীতে। আমি বাসায় গেছি মনে হয় ২৪ সেপ্টেম্বর। আগস্টেও আমি বাসায় যাই নাই টোটালি। অথচ আওয়ামী লীগ এই ন্যারেটিভটা তৈরি করে দিছে। এবার বিএনপি, ছাত্রদল ধুমায় এগুলো শেয়ার করতেছে। মানে এগুলো আসলে খুবই মানে আনএক্সপেক্টেড ব্যাপার আরকি।
যে এই এই কাজগুলো যে করে তারা, কোনটা বুঝতে হবে যে কোনটা আওয়ামী ন্যারেটিভ আর কোনটা কি। দিন শেষে আপনাদের কে এই মুক্তভাবে কথা বলার জন্যই তো আমাদের মুভমেন্টগুলো করা। সো আপনারা যদি শত্রু ভাবতে ভাবতে এমন পর্যায়ে চলে যান যে আওয়ামী লীগ একটা ন্যারেটিভ আমাদের গালে তুলে দিচ্ছে, এটাকে আমরা এস্টাবলিশ করি, তাহলে আপনারা ভুল পথে যাচ্ছেন। এক এক করে সাফ করবে। আওয়ামী লীগ ওই দল না। আমি বিএনপিকে বারবার বলি, আপনারা আওয়ামী লীগ না পেলে 2টা কাল সাপ পুষেন, তারাও পোষ মানতে পারে। কিন্তু আওয়ামী লীগ 1 সেকেন্ডের জন্য ক্ষমতা পাইলে সর্বপ্রথম ব্যাপার হবে যে আপনাদের ব্যাপারে আপনাদের সাথে তার প্রতিশোধ নিবে। তাদের ব্যাপারে নমনীয়তা দেখায়েন না। এটা আমি আজকে থাকি কালকে না থাকি, আমি একটা কথা বলে গেলাম যে আওয়ামী লীগকে যদি ন্যূনতম স্পেস দেন, তারা আপনাদের বুকে ছুরি মারবে। এবার একটু জাতীয় রাজনীতির দিকে চলে যাচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলা হয়েছে। তো স্থানীয় যারা ছাত্রদলের নেতাকর্মী আছে তারা বলছে যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতারা কটূক্তি করেছে, এই জন্য তারা হামলা করেছে। তো এইটা কি আপনার কাছে জাস্টিফাইড কিনা? এই হামলাটা কি আপনার কাছে জাস্টিফাইড কিনা, যে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করলে আসলে? প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে পারবে না। উনি একবারে ওই পর্যায়ে চলে গেছে, নবী রাসূল পর্যায়ে চলে গেছে, তাকে নিয়ে কথা বলা যাবে না। তাকে নিয়ে কথা বললে তো অনেক কথাই বলা যায়। তাকে এখন আমি মুনাফিক বলতে পারবো না। সে রামিসা হত্যাকাণ্ডের বিচার করতে চাইছিল, বিচার করতে পারলে না, তাকে আমি মুনাফিক বলতে পারবো না। তারপরে মানে এত এত ট্র্যাজেডি হচ্ছে, এত এত কিছু হচ্ছে, তাকে নিয়ে আমি কথা বলতে পারবো না। মানে ওনাকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে নাকি? এই পর্যায়ে তো হাসিনা তাকে নিয়ে যেতে চাইছিল, তার পরিণতি তো ওইটা হয়েছে। তো তাকে নিয়ে সমালোচনা করতে পারবো না কে বলছে? বা এত সুপ্রিমসি তো কোনো প্রাইম মিনিস্টারকে মানে দিবও না কখনো। এটা বলুক না, তারেক রহমানের মুখ থেকে এটা আসুক, পরের দিন দেখেন যে চেয়ার থেকে কিভাবে টেনে হিসড়ে নামায় মানুষ। সো মানে তারা তারা বিরোধী দল, বিরোধী দল হিসেবে তারা সমালোচনা করবে না তারেক রহমানকে। কিন্তু অনেকে বলছে যে সমালোচনা করার একটা সুন্দর ভাষা আছে, সুন্দর ভাষায় সমালোচনা করতে পারতো। যেই ভাষা দিয়ে সমালোচনা করা হয়েছে সেটাকে অনেকে উস্কানিমূলক ভাষা হিসেবে সুন্দর বলছে। ভাষা শুনে তারা, তারা কি সুন্দর ভাষা তাদের কান পর্যন্ত যায়? মিডিয়ায় আজকে আমি একটা গালি দিলে ওই গালিটা আপনারা খুব ভালোভাবে প্রচার করবেন, ওইটা প্রচার করতে করতে তারেক রহমানের কাছে একরকমে যাবে। কোনো ভালো কিছু বললে ওই যে ইয়ে আছে না একটা, কি বলে, একটা দোয়া আছে না, ও তারেক রহমান রে, এরকম করে একটা দোয়া করে না, ওইটাই তো অনেক ভাইরাল হয়। কিন্তু তারেক রহমানকে নিয়ে অনেক ভালো করে অনেকে দোয়া করে, ওইটা কি আপনাদের কাছে, মিডিয়ার কাছে যায়? ব্যাপারটা টোটালি এমন যে যতক্ষণ পর্যন্ত মিডিয়া, মিডিয়া তো ওনারা অনেক ভালো কথা বলে। আমি বেগম জিয়াকে নিয়ে অনেক কথা বলছি, জিয়াউর রহমানকে নিয়ে অনেক কথা বলছি পজিটিভ, ভাই তাদের ব্যাপার আমাদের কোনো সে নাই। তারেক রহমানকে নিয়ে অনেক ভালো কথা বলছি, অনেক অ্যাপ্রিসিয়েট করছি। কোনটা আপনাদের কাছে আসছে এখন পর্যন্ত? আসেনি। উনি যেদিন বলছে যে মানে রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতরে করবে, আমি সর্বপ্রথম অ্যাপ্রিসিয়েট করছি তাকে। আপনাদের কাছে আসে না এই ব্যাপারটা? আমাদের ক্যারেক্টারটাই তো ভাই নেগেটিভ। মানে আপনারা আমাদেরকে চিনেন কিভাবে, যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিভাবে চিনেন? যে সে মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলবেই, সে বিএনপিকে নিয়ে কথা বলবেই, সে তারেক রহমানকে নিয়ে কথা বলবেই। সে তো বলবে, সে বিরোধী দলের একজন নেতা হিসেবে সে বলবে না কথাগুলা? বিরোধী দলের কথা কি মিষ্টি মিষ্টি হয় কখনো? এটা কি জাতীয় পার্টি আর আওয়ামী লীগ পাইছে যে জাতীয় পার্টি ওই যে ওইভাবে মিষ্টি মিষ্টি বিরোধী দল হবে? এটা তো অ্যাকচুয়াল বিরোধী দল হিসেবে ফাংশন করার কথা, যে ভাই মানে মারামারি বাদে যেটা হওয়ার সেটা তো হবেই। কোন ইনফরমেশনটা মানে ফলস দিচ্ছে এটা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দিচ্ছে, কোন ইনফরমেশনটা ফলস প্রমাণ করেন। আমার সীমান্তে মানুষ মরতেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটা গালি দিলেই তুমি ওখানে তাদের উপর হামলা করবে, কিন্তু সীমান্তের মানুষের সুরক্ষা নিশ্চিত করো না। নাসিরুদ্দিন পাটোয়ারি তো যেটা করতেছে ওইটা তো বাংলাদেশ গভর্নমেন্টের করার কথা। এখন মানে এই যে যেটা মানে আমাকে নিয়ে এক সময় তুমুল একটা সমালোচনা হয়েছে, কি আমি বলছিলাম যে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য একটা সময় গিয়ে ফ্যামিলি কার্ড এটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, অনেক বোন ধর্ষণের শিকার হবে। এখন হচ্ছে, আপনি ফিউচারও মিলাই নিয়েন এটা। আমি জানি যে এটা উপজেলা নির্বাহী অফিসার বা এদের মাধ্যমে বন্টন করা হবে। এলাকার মানুষ, গ্রাম এলাকার মানুষ কি জানে যে এটা উপজেলা নির্বাহী অফিসাররা দিবে? তারা মনে করে যে এলাকার পাতি যে ছাত্র দল আছে, পাতি যে যুব দল আছে, বিএনপি আছে, ওরা মনে হয় দিবে। কতগুলা নিউজ এখন পর্যন্ত পাইলেন যে ফ্যামিলি কার্ডের লোভ দেখায় দর্শন করা হয়েছে, ফ্যামিলি কার্ডের লোভ দেখায় টাকা চাওয়া হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে। এগুলো তো ভাই জানা কথা। আমরা শুধুমাত্র ঢাকার রাজনীতি করলে তো হবে না, আমাকে তো ওই প্রত্যন্ত এলাকার মানুষটা কি ভাবে এটাও আমাকে চিন্তা করতে হবে। তো মানে মানুষের
এখন নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলছে তাই তাকে মারতে হবে, এই অভ্যাসটা কখনোই ভালো না। আমাকে নিয়ে অনেকে গালিগালাজ করে, অনেকে পোস্ট করে। আচ্ছা, আমি বুঝলাম যে আমি রাকসুর সাধারণ সম্পাদক, আমি একটা জায়গায় আছি, এবার আমি কি কমেন্ট খুঁজে খুঁজে ওগুলার ব্যাপারে অ্যাকশন নিব? ব্যাপারটা এমন। আমাকে নিয়ে অনেক মিথ্যা ভিত্তিহীন অনেকগুলা কথা বলে। আচ্ছা, আমাকে যে বলল, ধরেন যে আপনার এই যে ছাত্রদল নেত্রী বা যেটার কথা, এদের ব্যাপারে আমি কি বলবো? এখন কি আমি গিয়ে ওদের মারতে যাব? ওরা তো নোংরামিগুলা করে। এখন এটা মিথ্যা, সে যেটা আমার ব্যাপারে এলিগেশন দিচ্ছে এটা মিথ্যা, সে তার মুখরোচক একটা কথা বলে চলে আসছে, এখন কি আমি তাকে মারতে যাব? তো তারা আমার বিরোধী দল হিসেবে তারা আমার সমালোচনা করতেছে, তারা অ্যাকচুয়াল বিরোধী দল, কারণ আমি জিতছি, তারা হারছে, এই জন্য তারা বিরোধী দল হিসেবে আমার সাথে কথা বলতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি হারছে, তারা জিতে সংসদে আছে, নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের সমালোচনা করবে, এটা তাকে মেনে নিতে হবে। আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছোট একটা পদে থেকে যদি আমি মেনে নিতে পারি, উনি এত বড় জায়গায় থেকে উনি ওনার এই গুন্ডা পান্ডা লেলাই দিবে কেন? অনেকে হামলার উস্কানিদাতা হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলছে বা অনেকে মন্তব্য করছে যে আসলে তার বেফাঁস কথাবার্তা কম বলা উচিত। আপনার কি সেটা মনে হয়? না, সব দোষ আসলে দুনিয়ায় নাসিরুদ্দিন পাটোয়ারির নাকি? তারা তো চাচ্ছে যে সবাই হচ্ছে মানে বিরোধী দলের সবাই কাজী নজরুলের মতো হোক, তারা তো চাচ্ছে না যে কেউ নাসিরুদ্দিন পাটোয়ারির মতো হোক, কথা বলুক না। কারণ আমরা আপনি তো কি চাই এক নাসিরুদ্দিন পাটোয়ারি, আরো আরো কয়েকটা, আমার মনে হয় যে আরো কয়েকজন হওয়া উচিত। কয়টারে শেষ করবে? তারা একজনকে থ্রেড মনে করতেছে, এই জন্য এক নাসিরুদ্দিন পাটোয়ারির উপর এত তাদের ক্ষোভ। যদি আরো 20টা তৈরি হইতো, কথা বলুক, কথা জারি রাখুক। আপনি কি তাকে আদর্শ হিসেবে মনে করছেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে? আমার আদর্শ একজন শহীদ শরীফ ওসমান হাদি। মানে এইখানে আদর্শ মনে করার না মনে করার কিছু নাই, এটা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের সহযোদ্ধা, এবং সে কোনো ভুল ইনফরমেশনে কিছু বলতেছে কিনা এবং তার কথা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হইতেছে কিনা এটা দেখতে হবে। এইটা ওরা যেটা করতেছে যে যাচ্ছে হামলা করতেছে, এইটা তো কোনো সিস্টেম হইতে পারে না আর কি। এখন নাসিরুদ্দিন পাটোয়ারির উপর এত ক্ষোভ, এখন যদি আমরা জুলাইয়ের সবাই যদি এইভাবে কথা বলা শুরু করি, আমরা তো বলতেছি যদি সবাই একসাথে কথা বলা শুরু করে ওরা কয়টার উপর হামলা করতে পারবে? এই পাঁচ যেন ওরা বুঝে, হাসিনার শিকড় 17 বছর লাগছে ওর শিকড় শক্ত করতে, তাই 1 মাসের আন্দোলনে টিকে থাকতে পারে নাই। আর এটা তো মাত্র বাচ্চা একটা মানে ক্ষমতাসীন একটা দল এখন পর্যন্ত শিকড় গজায় পারে নাই। সো সেই জায়গা থেকে খুব বুঝে শুনে কাজ করতে হবে। তারা যে অ্যাগ্রেসিভনেসটা দেখাচ্ছে, আমার কাছে মনে হয় না যে তারা ক্ষমতায় থাকতে চায়। আমার কাছে মনে হচ্ছে যে ভাই, খাওয়ার দরকার ছিল, পেট টেট ভরে গেছে, এখন চল। ব্যাপারটা এই ধরনের একটা বিহেভিয়ার তাদের ভিতরে দেখা যাচ্ছে এখন। হবিগঞ্জে যে ছেলেটা চোখ হারালো, যা ছাত্রদলের হামলায় যে ছেলেটা চোখ হারিয়েছে, তাকে দেখতে এনসিপির অনেক নেতারাই গিয়েছে। তো এটা অনেকে অ্যাপ্রিশিয়েট করছে। আবার একটা সন্দেহ অনেকের মনে এখনো দানা বেঁধে আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে প্রয়োজন ফুরালে বা একটা সময় পরে আসলে ভুলে যায়। এই ছেলেটার ভবিষ্যতে হয়তো কেউ তার খোঁজ খবর নিবে না, বা এনসিপি নেতারা যাদের কারণে সে চোখ হারিয়েছে তারা হয়তো একসময় তার খোঁজ খবর রাখবে না। আমার আপনারও কি এরকম আশঙ্কা আমার আছে কিনা? এনসিপির ভাই ব্রাদাররা 1400 শহীদের কয়জনের কথা মনে রাখছে? 22,000 আহতর মধ্যে কয়জনের কথা মনে রাখছে আমার ভাই ব্রাদাররা? তারা তো এটা অ্যাকচুয়াল রাজনীতি চলতেছে। শহীদ শরীফ ওসমান হাদির জন্য যতদিন পর্যন্ত মানুষ কান্নাকাটি করছে, যতদিন পর্যন্ত মিডিয়া হাইপ ছিল, ততদিন পর্যন্ত কান্নাকাটি করার লোকের অভাব হয় না। এখন কয়জন আসে? কয়জন শহীদ শরীফ ওসমান হাদির কথা মনে করে? তারপর 22,000 আহত। আমার ইউনিভার্সিটির একটা ছেলে যার মাথায় এখনো পর্যন্ত গুলিটা আছে, সেই ছেলেটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে না। তারা 2জন উপদেষ্টা ছিল, 3জন তারা উপদেষ্টা ছিল, তারা এত ভালো ভালো জায়গায় ছিল। কাদের কথা বলবো আর কি? বাংলাদেশের পলিসি হয়ে গেছে তো এটা, যে যার একটু সমস্যা হবে আমি গিয়ে তার ব্যাপারটা মানে তাকে একটু দেখে মিডিয়া একটা ছবি টবি তুলবো, শেষ। রামিসা হত্যাকাণ্ডের বিচারের সময় তো এটা হয়েছে, হ্যাঁ, অনেকে গিয়ে টাকা পয়সা দিয়ে আসছে। ভাই, বিচার কোথায়? উনি 2 লাখ টাকা ওনার দেখতে দেখতে শেষ হয়ে যাবে, ওনার লাগবে বিচার। এটা বাংলাদেশের, আমার মনে হয় যে যারা, কেন বাংলাদেশে অ্যাকচুয়াল রাজনীতি করার মানুষ থাকে না, এই যে ছাত্র দলেও যারা আছে একনিষ্ঠ কর্মী, জুলাইয়ের পরে সব ছাঁটাই হয়ে গেছে। তারপরে আহ, জামাতে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন না, জামাত যতই অস্বীকার করুক না কেন যে তারা খুব মূল্যায়ন করছে, ডেফিনেটলি না। সেই সময় যারা কারাবরণ করছে, যেই পরিবারগুলো সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কয়জনের খোঁজ রাখছে তারা?
যখন একটু যেটাকে নিয়ে মিডিয়া হাইপ হবে তখন সেটাকে নিয়ে। তার মানে বাংলাদেশের রাজনীতিকে আসলে সাধারণ মানুষের জন্য না, বা ছাত্রদেরকে কি আপনি রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করবেন কি? না, আমরা আমরা আমাদের প্রজন্মকে রাজনীতিতে আসতে বলবো চেঞ্জ করার জন্য, চেঞ্জেস আনার জন্য আর কি। আমরা এটা বলবো না যে হ্যাঁ মুরব্বীরা এটা করছে বলে আমাদের রাজনীতিও এইভাবেই চলবে। এটা তো তাদের স্ট্র্যাটেজি আর কি, যে আসবে কিছু মিডিয়া সাথে নিয়ে আসবো। আমি দেখতে আসছিলাম, আমাদের যথেষ্ট তাদের প্রতি কনসিডারেশন আছে। 22,000 আহত, 1400 যেই আমাদের শহীদ আছে, গ্যাজেটভুক্ত যেন কতজন আছে এখন পর্যন্ত। জুলাইয়ের যারা আমাদের সম্মুখ সারির যে ভাই ব্রাদাররা ছিল, তাদের সর্বপ্রথম উচিত ছিল যে এটাকে একটা মানে ফাইল আকারে তাদের পরিচয় সহ একটা বড় যে জুলাইয়ের আর্কাইভ টাইপের একটা করা। আমি খোঁজ নিয়ে দেখলাম যে এমন কিছু এখন পর্যন্ত তারা করেন তাদের ইয়াতে। আমি গভর্নমেন্ট তো করবে ভাই, গভর্নমেন্ট করলো কি করলো না, আমার কথা হচ্ছে তারা কতটুকু জুলাই পরবর্তী জুলাইটাকে বাঁচায় রাখার জন্য কি কি করছে তারা। জুলাই যে হ্যাঁ ভাই এই 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 যে এই জিনিস করছি যে কালচারালি, তারপরে ইয়ার জায়গা থেকে এখন মিডিয়ার পাওয়ার আছে। বসুন্ধরা গ্রুপ একসাথে হাজার হাজার কোটি টাকা খরচ করে মিডিয়া চালাচ্ছে, তারা হাসিনাকে আবার এস্টাবলিশ করতেছে। এসালমের কোলে উঠা বিএনপি আবার নাচানাচি করতেছে। কিন্তু ন্যারেটিভ যেটা একটা সময় গিয়ে মানে এক এক করে, এটা আজকে আমাকে হচ্ছে, কালকে আপনার ব্যাপারে হবে, তারপরের দিন আরেকজনের চরিত্র হননের ব্যাপারটা সবার জন্য আসতেছে। আমাকে অনেকেই বলতেছিল, অনেক ভালো এক মানে রাজনীতিবিদ আর কি বলতেছিল যে সালাউদ্দিন তুমি তো একা আছো, তোমার মনে হয় কোনো একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করা উচিত, তাইলে এই ব্যাপারগুলা তুমি মানে কালেকটিভলি ডিল করতে পারবা। আমি বললাম আপনার নামেও তো অনেক ন্যারেটিভ আছে, আপনি কতগুলা ন্যারেটিভ ভাঙতে পারছেন? ওইটা দলের সাথে না, ওইটা হচ্ছে যে ব্যক্তিগুলা জুলাইয়ের ফেস ছিল ওদেরকে আগে বিতর্কিত করবে, লাস্টে গিয়া জুলাইটাকে বিতর্কিত করবে, যা এখানে যারা যারা ছিল সবাই মোটামুটি করাপ্টেড। নো, জুলাইয়ের ভাই ব্রাদাররা তো এটা রাখে নাই। এই যে এত এত মানুষ, এদের কয়জনের মায়েদের দিকে তাকানো যায় না, যাদের সন্তান হারাইছে তাদের দিকে তাকানো যায় না আর কি। অন্ততপক্ষে আওয়ামীপন্থীদের বিচারের ব্যাপারটা তারা কথা বলুক, তাও কথা বলে না। আওয়ামীপন্থী শিক্ষকদের বিচারটা করুক, এখন পর্যন্ত জায়গায় জায়গায় আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে। আর এগুলা বলতে গেলে এক নাসিরুদ্দিন পাটোয়ারি মাইর খাচ্ছে আর কি। উনি করুক, উনি একা ওনার ভোকালটা জারি রাখুক, সবাই তো আর কথা বলবে না। একজন ভোকাল জারি রাখুক, একজন আইনি লড়াই করুক, একজন কালচারালি লড়াই করুক। কয়জন করতেছে এগুলা? কয়টা গান, কয়টা অভিনয়, মানে কয়টা সিনেমা এগুলা বের করছে এখন পর্যন্ত? এগুলো আসলে মানে হতাশার কথা যে এই শুধুমাত্র লাশ নিয়ে রাজনীতিই হয়, আহতদের নিয়ে রাজনীতিই হয়, আর কিছু হয় না। আমরা এবারে র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। আমরা আপনাকে একটা টেবিল টেনিস খেলার ব্যাট এবং বল দিব। টিকটাক খেলতে খেলতে আপনাকে কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে না হবে। এটা দেখি আপনি কতটুকু পারেন। না এটা বেলচা দিয়ে যেহেতু খেলার আপনার ইয়ে আছে, না না একটা এইটা প্র্যাকটিস আমার আছে, মনে হয় না যে আমি বেশিক্ষণ আমাদের মনে হয় যে আপনি বেলচা দিয়ে যেহেতু খেলতে পেরেছেন, আপনি টেবিল টেনিস ব্যাট দিয়েও পারবেন। না এটা এটা ছাড়া আর কোনো আছে কিনা? বেলচা থাকলে আমরা বেলচা দিয়ে একটা সেশন রাখতে পারতাম, কিন্তু আফসোস আমাদের কাছে বেলচা নেই। শুরু করছি। বেয়াদব, পাগল, অবাধ্য কোন উপাধিটা সবচেয়ে বেশি পছন্দের? আচ্ছা এটা 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 ছাড়া বলি না। না, এটা সবাই বলতে হবে। কোনটা কোনটা? বেয়াদব, পাগল, অবাধ্য কোন উপাধিটা সবচেয়ে বেশি পছন্দের? সবগুলোই সালাউদ্দিন আম্মার কি শীঘ্রই গ্রেফতার হতে যাচ্ছে? ইনশাল্লাহ। আম্মার নারীদেরকে পণ্য মনে করে, সত্য নাকি মিথ্যা? ইম্পসিবল। নারীরা আমার মা, আমার বোন। বিয়ে কবে করছেন? যেদিন মনে করব যে কোনো সেই মেয়েটাকে জীবনের নিরাপত্তা দিতে পারবো। বিয়ের জন্য কেমন পাত্রী পছন্দ? পাত্রীরা আমাকে পছন্দ করে কিনা ওইটাই আগে দেখতে হবে। তার মানে আপনি নিজের যোগ্যতা নিয়ে শঙ্কায় আছেন। যোগ্যতা না, আমার লাইফের যেই ডেঞ্জারাস যে পজিশন, এই পজিশনটাকে কয়জন মেনটেন করতে পারবে ওইটা সিরিয়াস ইস্যু আর কি। দেখা যাক আমাদের পডকাস্ট দেখার মাধ্যমে কোনো পাত্রীর আপনাকে পছন্দ হয় কিনা। না, পাত্রী পছন্দ হয়, অনেক পাত্রী পছন্দ হয়, পাত্রীর বাবা মা এসে মানে বাবা মার পছন্দ হয় না। কারণ কোনো বাবা মা চায় না তার সন্তান আপনার ইনসিকিউর মানে একটা লাইফ লিড করুক আর কি। সো সেই জায়গা থেকে আহ, পাত্রীর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পাত্রীর ফ্যামিলি, এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি যে কাজগুলো করি এগুলো তাদের ভাই ভালোবাসতে হবে। এটা আমার প্রতি এটা তাদের বিশ্বাস রাখতে হবে যে আমি কোনো ভুল কাজ করতেছি না। এটা হইলে আমার আর কিছু লাগবে না।
পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনার কি মনে হয় রাকসুর মেয়াদ শেষ হলে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে? আগেও করতে পারে। আপনি কি গুপ্ত শিবির? না। কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না কেন? স্টুডেন্টদের সাথে কমিটেড। দায়িত্বে থাকাকালীন কোনো ছাত্র রাজনীতিতে বা কোনো রাজনীতিতে আমি যোগ দিব না। ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দিবেন? ঠিক করি নাই। আপনি এমপি বা মন্ত্রী হবেন কত বছরের মধ্যে আপনার বিশ্বাস? এমপি মন্ত্রী হয়ে আসলে কি লাভ? বর্তমানে সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল কোনটা? ককরোচ জনতা পার্টি। এনসিপি, জামাত এবং বিএনপি প্রত্যেকটা রাজনৈতিক দলের 3টি করে সমালোচনা। এটা একটু খেলা ছাড়াই বলি আর কি। আচ্ছা। কাকে কে সমালোচনা করতে হবে? এনসিপি, বিএনপি, জামাত। বিএনপি কথায় কথায় কার্ড দেয়া বন্ধ করেন। মানুষের জন্য অ্যাকচুয়াল ফাংশন হয় এমন কিছু করেন। চাটুকারদের আশেপাশে থাকতে দিয়েন না। ছাত্র রাজনীতিতে ছাত্র আনেন। জামাত। জামাতের জায়গাটা হচ্ছে জামাতও তরুণ নেতৃত্ব নিয়ে আসেন। আপনাদের প্রবীণদের অবস্থা খুবই খারাপ। তাদের আ রাজনৈতিক বোঝাপড়া খুবই কম। তারা আ মানে সাংগঠনিক দিক দিয়ে খুবই বিজ্ঞ। কোনো সমস্যা নেই। কিন্তু রাজনীতিবিদ হিসেবে তারা একবারে অপরিপক্ক। আপনাদের হানি ট্র্যাপ হওয়ার অনেক চান্সেস আছে এবং হচ্ছেও। আপনারা এই ব্যাপারগুলাতে থেকে অ্যালার্ট থাকেন। গাজী নজরুল ইসলাম থেকে শিক্ষা নেন। এই ধরনের ফার্দার কোনো ব্যাপার না আসুক এবং প্রয়োজনে আপনাদের ১ম স্ত্রীর সম্মতি নিয়ে আপনারা ২য় বিয়ে করেন। তারপরেও আপনারা এই ধরনের কোনো কাজে জড়ায়েন না। বিএনপি বড়, বড় চুরি করে আর আপনাদের এমপিরা হচ্ছে ১ লাখ ২ লাখ টাকা চুরি করে। যেমন নড়াইলের এমপির নিজের জামাই, নিজের মেয়ে, নিজের শ্বশুরবাড়ির লোকজনকে দিয়ে ১০,০০০ টাকা দিয়ে কেলেঙ্কারির শিকার হয়েছে আরকি। এই ব্যাপারগুলা। আর কোনটা বাকি থাকলো? এনসিপি। এনসিপি। কোরামবাজি কম হোক। জুলাইকে কুক্ষিগত কইরেন না। রাজনীতির কোন ফরম্যাটে করবেন এটা ঠিক করেন। কারণ আপনি যতই এটা মুখে শুনতে ভালো লাগে কিন্তু এটা বাস্তবিক অর্থে ইমপ্লিমেন্ট করাটা ইম্পসিবল যে ডানপন্থী আর বামপন্থীদেরকে একসাথে নিয়ে রাজনীতি করব। এটা সম্ভবই না। আপনাকে হয়তোবা ডানপন্থী নিতে হবে নাহলে বামপন্থী নিতে হবে। আপনি ২ টাকে কম্পেয়ার করে যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে মাহফুজ আলম। উনি ১ম এ শিবির করছে, পরে গিয়া বাম করছে। এখন ওনাকে কোনো জায়গায় আপনি রাখতেও পারতেছেন না, ফেলতেও পারতেছেন না আরকি। তো অ্যাকচুয়াল এই ব্যাপারটাই হবে। আপনি মানে ঠিক করেন যে মধ্যমপন্থী নিব কিন্তু অ্যাকচুয়াল এক্সট্রিম ডানপন্থী, এক্সট্রিম বামপন্থী আপনি চিন্তা করেন আরকি। তাইলে আপনি এই রাজনীতি মানে এটা করতে পারবেন না। বিএনপির পছন্দের নেতাকে? বিএনপির পছন্দের নেতা হচ্ছে নিজাম। এনসিপিতে পছন্দের নেতা? নাহিদ ইসলাম। জামাতে? জামাতের হচ্ছে নেতা বলতে উনি হেরে গেছে, তবে উনি জিতে গেছিল। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ডক্টর ইসলাম খালিদুজ্জামান। আমরা জানি যে উনি জিতে গেছে আরকি। তো ওনাকে হারায় দেওয়া হয়েছে। আচ্ছা, ইন্টারেস্টিং। গণ অধিকার পরিষদের প্রিয় নেতা বা পছন্দের নেতা? গণ অধিকার পরিষদের না ওভারঅলি নূর ভাই ১৮ সালের যেহেতু ওনার একটা বিশাল ভূমিকা ছিল। সো নূর ভাইয়ের ওই সময়ের ভূমিকা দিয়ে বলতে হবে যে নূর ভাই। সালাউদ্দিন আম্মারের ৩টে ভালো গুণ? আমার ভালো গুণ আমাকে বলতে হবে? হ্যাঁ, কারণ আপনার খারাপ গুণ তো সবাই জানে। আপনি তো সবার কাছেই সমালোচিত। আপনার ভালো গুণ সম্পর্কে আমরা জানতে চাই। আমি পরিশ্রম করতে ভালোবাসি। আর ভালো গুণ খুঁজে পাচ্ছেন না? আসলে নিজের ভালো গুণ কখনো ভাবা হয় নাই আরকি। আর আমার কাছে মনে হয় যে আমি যেটা শুরু করি সেটা শেষ নামাই আরকি। আমার কখনোই কারো সাথে কমিটমেন্ট আমি ব্রেক করি না। যেমন আমি শিক্ষার্থীদের সাথে যতবার কমিটেড হইছি এটা করব আমি এটা করছি। সো আপোষহীন থাকতে চাই। আর হচ্ছে সবথেকে ভালো গুণ যেটা যে আমি ইউনিভার্সিটির সবথেকে কনফিউজিং স্টুডেন্ট যে আমি জানি যে আমার সার্টিফিকেট থাকবে কি থাকবে না। কিন্তু আমি পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছি। আপনি পড়াশোনা করছেন? জি। জানতে পেরে আমরা খুশি হলাম যে আপনি বেলচা হাতে গুন্ডাগিরি করার পাশাপাশি পড়াশোনা করছেন। না আমার অ্যাটেন্ডেন্স ছিল মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করে তারপরে আমি এবার পরীক্ষা দিয়ে কিন্তু তারপরে আসছি। পাশ করার সম্ভাবনা আছে কি? 100% এবং সিজি অনেকাংশে আপনাদের থেকে আমার ভালো হবে। টিচাররা তার মানে গ্রেস মার্ক দিবে? না, আমি স্টুডেন্ট ভালো। আচ্ছা, ইন্টারেস্টিং। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। আমাদের র‍্যাপিড ফায়ারটা শেষ হয়েছে। এবার আমরা আপনাকে ৪টা ছবি দেখাবো। এই ৪টা ছবির মধ্যে আপনাকে রেটিং দিতে হবে যে কোন ছবিটা আপনার সবচেয়ে বেশি পছন্দ। ১ম ছবিটা হচ্ছে এইটা। আমি জানি না দর্শকরা দেখতে পাচ্ছে কিনা। আপনাকে নিয়ে একটা সমকালে একটা ব্যঙ্গচিত্র করা হয়েছিল। তো এইটা। তারপরে হচ্ছে আরেকটা সমকালে লাগাম ছাড়া আম্মার নামে একটা ব্যঙ্গচিত্র ছিল বেলচা হাতে। তারপর হচ্ছে আম্মারস রেকলেস রেইন। আর এটা হচ্ছে নিউ এজের মেহেদী হক কার্টুনস থেকে করা হয়েছে। এটা আমার কাছে সবচেয়ে বেশি কিউট লাগছে। তো আপনার কাছে জানতে চাইবো এই ৪টার মধ্যে
যদি রেটিং দিতে বলা হয় 10-এ কোনটাকে কত দিবেন? এটাকে কত দিবেন? না এখন এইটার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকে সীমাহীন ভালোবাসা নিয়ে ছবিগুলো আঁকছে। হ্যাঁ। সেটা আমাকে নেগেটিভলি প্রচার করার জন্য হইলেও তারা সীমাহীন অনেক পরিশ্রম করছে আরকি। হুম। এইজন্য কাউকে হতাশ করতে চাই না। সবাই ভালো কাজ করছে। আ এটা আসলে রেটিং কি দিব? সবচেয়ে পছন্দের কোনটা? এটাই। এটা? আচ্ছা, ইন্টারেস্টিং। জামাত তো সবসময় নারীদের প্রতি রক্ষণশীল মনোভাবের একটা দল হিসেবে নিজেদেরকে দাবি করে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে বিভিন্নভাবে অপ্রস্তুত অবস্থায় কট খেয়েছে। তো আসলে এই যে অপ্রস্তুত অবস্থায় তারা ধরা খেয়েছে, এইটা নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? আমি চিন্তা করি যে একটা এমপি কি পরিমাণ ফালতু সময় পাইলে এগুলো চিন্তা করতে পারে। কারণ আমরা কিন্তু একবারে ছোট একটা জায়গা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি যদি নিজের জায়গা থেকে বলি, সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত কোনো না কোনো কাজ থাকেই। সারাদিন অফিসে এই ঝামেলা, ওই ঝামেলা। এত ছোট একটা জায়গায় ওনাদের একেকজনের ভোটার ৩ লাখ ৩.৫ লাখ ভোটার এবং এত নিডি এরিয়া কিন্তু। সাতক্ষীরার মতো মাজলুম জনপদ আমি আমার জীবনে দেখি নাই। আমার পাশেই। এনারা এত ইসলামপ্রিয় মানুষ, এত ধর্মপ্রাণ। যে ধর্মই পালন করুক না কেন তারা অনেক ধর্মপ্রাণ। তারা তাকে মানে ইলেক্টেড করে এখানে পাঠাইছে এবং এখানে সূক্ষ্ম একটা ব্যাপার হচ্ছে আমি জানি না এটা কতটুকু সত্য। আমার কাছে একটা চাকরির সিভি সম্ভবত আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ওখানে সিগনেচার করে। এইটা আমার মনে হয় এই সিস্টেমটাই উঠায়া দেওয়া উচিত। এই এমপির রিকমেন্ডেশন নিয়ে এসে চাকরি কেন করতে হবে? এই রিকমেন্ডেশন ছাড়া চাকরি কেন হবে না? এই রিকমেন্ডেশনের কথা বলেই তো আমাদের কত বোন এভাবে আড়ালে চলে যাচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। কেন আপনি জানেন কিনা আপনার এটা তো কল রেকর্ড আসছিল। আপনি তো জানেনই যে আ দা জ ১৫-১৬ বছরের কোনো মেয়ে আসলে নেতা আসবে। এই যে মনোভাব নেতাদের, আমার কাছে রিকমেন্ডেশন নিতে আসছে, আমি গিভ অ্যান্ড টেক এর একটা ব্যাপার আমার কাছে চলে আসলো। ইভেন ওই মেয়েটার বাবা পর্যন্ত বলতেছে না ওদের সাথে বিয়ে হইছে। মানে বাবা মেয়েটাকে ইচ্ছা করে পাঠায় দিছে এমপির কাছে। এই যে সিচুয়েশন মানে এটা খুবই অকল্পনীয় ব্যাপার। এটা শুধু জামাত বইলেন না। জামাত আছে, বিএনপির কদিনের পানি সম্পদ প্রতিমন্ত্রীটাও ভাইরাল হইলো। বলল এআই দিয়ে চালাই দিল। কোনো মিডিয়া কাভারেজই দিল না। জামাতের ওইটা নিয়ে ৭ দিন চলতে থাকলো। বিএনপির ওইটা নিয়ে ১টা ২টা নিউজও করে না। ২টা ৩টা নিউজ হয়েছে তাও আবার পক্ষে যে এটা এআই, এটা রিয়েল না ফেক এই ধরনের কথাবার্তা। তো এখানে আ ব্যাপারগুলো এমন যে সকল রাজনৈতিক দলের এটা আসলে অশনি সংকেত। কিছু সিস্টেমের কারণে অনেকে বাধ্য হয়ে করে, অনেকেই মনে করে যে ভাই একবার গেলে কি হবে? কিন্তু এই যে ইনটেনশনটা কেন আসবে? এই আপনার তার থেকে বড় কথা যে যদি ঠিকঠাক মতো নিজের দায়িত্ববোধ সম্পর্কে জানতো, একজন এমপি কে? উনি আইন সংশোধন বা যেটা নিয়ে হোক উনি কাজ করবেন। ওনারা মানে যখন দেখে যে না ভাই আমার কোনো কাজ নাই খেয়ে-দেয়ে তখন এইটা এই কাজগুলা করে আরকি। আজকে জামাত কেন ধরা খাইতেছে? ধরা খাইতেছে কারণ তারা যদি খুব পাকা আম মানে এই ধরনের এই ক্যারেক্টারের হইতো, তাইলে সে ৳৫০০ ৳১,০০০ র হোটেলে নিয়া যাইতো। সে বিএনপি পন্থীদের মতো হাজার টাকা নিজের বিলাসবহুল ফ্ল্যাটে নিয়ে যেত। সো এইটা কাউরে মানে আ উম কাউরে মেনশন করার সুযোগ নেই। এটা হচ্ছে নিজের মানে আমাদের আমরা কাদের নেতৃত্বে এই দেশ চলতেছে এটা দেখতে হবে আরকি। কিন্তু নারীদের প্রশ্নে জামাত বারবারই ব্যর্থ হচ্ছে। ৭১-এর নারীদের প্রশ্নে, বীরাঙ্গনাদের প্রশ্নে আমরা তাদেরকে দেখেছি ব্যর্থ হতে। অনেকে মনে করছে যে ৭১-এ নারীদের প্রশ্নে জামাতের যে অবস্থান ছিল, এখনো পর্যন্ত নারীদের প্রতি জামাতের সেই মনোভাবটাই রয়ে গেছে। আপনার কি সেটা মনে হয়? না এটা মনে করার সুযোগ নেই আসলে। কারণ কেন নেই? এখন এই যে জায়গাটা আপনার ওই যে বললাম যে শুধুমাত্র জামাতকে আপনি কেন মানে আমরা কেন দোষারোপ করব আরকি। যেমন বিএনপির ভিতরে অনেক রাজাকার ছিল। ফখরুল সাহেবের বাবাও আমার জানা মতে যে হ্যাঁ, উনিও। তারপর সালাউদ্দিন কাদের চৌধুরী আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। আমি বলছি নিজাম সাহেব এটা হচ্ছে মানে রানিংদের ভিতরে কিন্তু আমার সবথেকে প্রিয় মানুষ হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী। তো ওনাদেরকে যেটা বলা হয়। কিন্তু রাজাকারের সংগঠন হিসেবে কিন্তু বিএনপি এস্টাবলিশ না। আওয়ামী লীগের ভিতরে অনেক রাজাকার ছিল। রাজাকারের সংগঠন হিসেবে তারা এস্টাবলিশ না। এস্টাবলিশ কে? জামাত। এখন এইটা কোন কারণে এটা আমি জানি না। তবে নারী বিদ্বেষী দেখেন কোন দল স্পেসিফিক দল তো আর মানে নারী বিদ্বেষী বা ধর্ষণের শিক্ষা দেয় না। এটা বিএনপিও দেয় না। জিয়াউর রহমান এগুলা বলে গেছে। বেগম জিয়া এগুলা বলছে? এগুলা করতে বলছে? জামাত ইসলাম বলছে এগুলা করতে? তো এই টোটাল ব্যাপারটা হচ্ছে নিজের কাছে।
এখন আমরা সামগ্রিকভাবে হ্যাঁ আমরা তো দলকে দোষ দিব, কারণ আফটার ইলেকশন আমার সরকার দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান কতটুকু তারা মেইনটেইন করতেছে সংসদ সদস্যদেরকে, এটা দেখার ব্যাপার। এই জায়গা থেকে আমি বলবো শফিকুর রহমানের এখানে ব্যর্থতা আছে। আপনার সংসদ সদস্য মাত্র 68 জন, তার ভিতরে 2 জন মাত্র মুক্তিযোদ্ধা, যারা এই যে মুক্তিযুদ্ধের সময়ের যেই একটা ছিল, এই লিগাসিটা মানে একটু পজিটিভলি তারা একটু আগায় নিয়ে যেতে চাচ্ছে। তার ভিতরে একজন আবার নারী কেলেঙ্কারিতে বহিষ্কার। তো এইগুলা 68 জন হাতে গোনা, আমার মনে হয় যে এগুলাকে মেইনটেইন করা দরকার ছিল। এগুলাকে কোন জায়গায় যাবে, কোন জায়গায় কি করবে না করবে, কথাবার্তারও ঠিক ঠিকানা নাই। মানে আমার কাছে মনে হয় না যে এই মানে 20-25 জন বাদে জামাতের কারোর যে খুব বেশি ক্যালিভার আছে। হ্যাঁ, অনেকগুলা আপনার আছে যে আসন আছে যেগুলো আসলে জামাত যদি কলা গাছও দাঁড়া করায় দেয়, সে কলা গাছ জিতবে। আপনি বিশ্বাস না হয় ওই গাজী নজরুল সাহেবকে আবার ইলেকশনের উপনির্বাচন হোক, আবার নির্বাচনে দাঁড়া করায় দেন, আবার সে এমপি হবে, কারণ তার মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। ওইখানের মানুষ জাজমেন্ট করে না, ওইখানে শেখ হাসিনার দাঁড়া করায় দেন না, শেখ হাসিনা এমপি হয়ে বেরোয় আসবে। তো ব্যাপারগুলো এই জন্যই তাদের কাছে মানে অ্যাকচুয়াল লিডারশিপের যে ক্যাপাসিটি, যে ভাই আমি ইলেক্টেড হয়ে আসতে আমার কষ্ট হইতেছে, আমার এলাকার এমপি যিনি আছেন উনি ওনার নির্বাচনী আসতে, আর আমি সেই দিনই বাসায় যাওয়ার কারণে আমি ওনার স্টেজে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো উনি ওনার বক্তব্য দিচ্ছে, উনি ওনার বক্তব্যে বলবে যে উনি কি কি করবেন না করবেন না, উনি বলতেছে আমি অমুক, আমি এই জায়গা থেকে ডিগ্রি পাস করছি, এই জায়গা থেকে এই করছি ওই করছি, আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে এই জায়গায় বিয়ে দিছি, মেয়েকে এই জায়গায় বিয়ে দিছি, এই যে মেয়ের জামাই। উনি ওনার পার্সোনাল গল্প বলা শুরু করছে, মানুষ উঠে যাওয়া শুরু করছে। এইগুলা কেন করতে হবে? মানে এটা বোঝা গেল যে তাদের ভিতরে ন্যূনতম ক্যাপাসিটি নাই যে ভাই আমাকে কোন জায়গায় কি কথা বলতে হবে, কোন জায়গায় হার্ড লাইনে যেতে হবে, কোন জায়গায় মানে কি করতে হবে। তো এটা আসলে সব দলেরই সমস্যা আছে, দুই একজন ভোকাল, দুই একজন ভয়েস আছে। আর মানে আমার কাছে মনে হয় যে জামাতের এই 68 জনের ভিতরে জামাতকে যথেষ্ট মানুষ ভোট দিচ্ছে, আমি বিশ্বাস করি। জামাত ইচ্ছা করে বিরোধী দলে মানে এই জায়গাটা জামাতই চাইছে, তারা কখনো ক্ষমতায় যেতেই চায় না। আমি যেটা পার্সোনাল আমার ওপিনিয়ন, যেটা তারা ক্ষমতায় যেতেই চায় না। ক্ষমতায় গেলে তারা কিভাবে মেনটেন করতো এটা? সো এটা শুধুমাত্র জামাতের নারী বিদ্বেষ বা জামাতের 71-এর প্রশ্ন, ব্যাপারটা এমন না। এটা টোটাল ওভারঅল আপনি চিন্তা করেন যে সব দলে করাপশন আছে, আমাদের ভিতরে সবাই মানে চোর, কেউ ধরা না পড়া পর্যন্ত সবাই সাধু আর কি। সো জামাতের যারা এখন পর্যন্ত যাদের ভিতরে এই কালচার আছে, তারা যেন সংশোধন হয়েছে, আর বিএনপি পন্থীদেরও, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ যত সমালোচনা করি না কেন, দিন শেষে তারা জুলাইয়ের শক্তি। সো জামাতেরটা নিয়ে বিএনপি সহ বন উল্লাস করতেছে, বিএনপিরটা কি আওয়ামী লীগ ছেড়ে দিবে? সব কিছুর এই তর্ক বিতর্কের ভিতরে একমাত্র ফায়দা নিতেছে আওয়ামী লীগ। নিজেরা কামড়াকামড়ি করতেছে, নিজেরা চরিত্র হনন করতেছে, আর এটার ফায়দা নিচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। আমরা আপনার মাকে বরাবরই একজন প্রতিবাদী নারী হিসেবে দেখেছি। আমরা দেখেছি যে ফেসবুকে বিভিন্ন সময়ে তিনি আপনাকে ডিফেন্ড করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তো আসলে জনগণের মনে একটা প্রশ্ন, এগুলো কি আসলে আপনার মা লিখছেন নাকি আপনি লিখে দিচ্ছেন? উনি আমার থেকে অনেক ভালো লিখতে পারে, উনি একজন টিচার, এটাও মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা। এবং ওই যে আমি বললাম যে ছাত্র দলের অনেকের বয়সী আমার আম্মু, আমি যদি ভুল না করে থাকি যে আম্মুর সেশন হচ্ছে 5-6, আর আমার ছাত্র দলের আহ্বায়কের সেশন হচ্ছে 6-7। সো এতটাও ব্যাকডেটেড মনে করার সুযোগ নেই আসলে। সো এই জায়গা থেকে মানে আমার এখনো মনে আছে, আমি গ্রাম এলাকায় কম্পিটিশনে অংশগ্রহণ করলে তো আসলে বই পুস্তক ছাড়া তো আর কিছু দেয় না। সো চ্যাম্পিয়ন, যতবার চ্যাম্পিয়ন নিছে, আমার 250-300 বই আছে আমার ইয়াতে, সব আম্মুর পড়া শেষ। ইভেন আমার কোনো পোস্টের বানান ভুল হলে সেটার কারেকশন, সেটার ফ্যাক্ট চেক করে আম্মু। সো এইটা বলার সুযোগই নাই। টিচার মানে হাই স্কুল টিচারকে অ্যাটলিস্ট মানে আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই, কারণ ওনারা যেইভাবে স্টুডেন্টদেরকে ব্রেইনটাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস করে তারপরে কলেজ লেভেলে পাঠায়। সো ওনার লেখা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই আসলে। আপনার আম্মু কোন বিষয়ে শিক্ষকতা করেন? উনি ইসলামিক স্টাডিজে। আচ্ছা।
পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রাকসুতে আপনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার মা আপনার জন্য জমি বন্ধক দিয়ে টাকা ম্যানেজ করে দিয়েছিল। তো আমরা জানতে চাচ্ছি যে সেই জমি বন্ধক দেওয়ার যে ব্যাপারটা ছিল, সেই ঋণ কি এখন আপনারা শোধ করতে পেরেছেন কিনা? দেখেন, এইটা টোটালি নর্মাল একটা প্রসেস যে একটা মা তার সন্তানের জন্য কিছু একটা করবে। এটাকে এত হাইলাইট করার কিছুই নাই, তাই না? এখন ব্যাপারটা উনি এত মিডিয়া ফ্রেমিং বুঝে না, ইয়া করে না। উনি মনে করছে যে হ্যাঁ, দ্যাটস নরমাল, আমি যেটা হইছে এটা বলে দিই। হ্যাঁ, উনি বলতে পারতো যে হ্যাঁ, ধার করে নিয়ে আসছি বা ইয়ে করছি। এখন এই টাকা শোধ করা না করা এইটা মনে করেন যে হ্যাঁ, এটা তো এখন আমিও শোধ করে দিতে পারি। বা আমি করেছেন আমি কিনা? হ্যাঁ, এটা আচ্ছা। এটা তো জানা কথা। একজন আমার কাছে টাকা পাইলে আমি তো টাকা শোধ করে দিব। এখন এইটাকে এত হাইলাইটেড করা, এটা নিয়েও আবার ফ্রেমিং করা হইছে। মায়ের আবেগের কাছে কি আর অন্য কিছু মানে হয়? যখন উনি দেখতেছেন যে আমি কিছু ঋণে পড়ে গেছি, আমি ইলেকশন ক্যাম্পেইন করতে পারতেছি না, এখনো 6 দিন বাকি আছে। উনি কিছু টাকা পাঠায় দিছে। পরবর্তীতে আমিও জানি না তখন। উনি যে ইন্টারভিউতে মানে হঠাৎ করে উনি এটা বলবেন আমি এটাও এক্সপেক্ট করি নাই। বলছে। সো এইটা সব মায়েরাই, সব মা-বাবারাই করে। আমাদের এটা নরমাল প্রসেস। আমি যখন পড়াশোনা বা আমাদের অনেক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা আছে, যাদের পড়াশোনার খরচ পাঠাইতে বাবা হয়তোবা জমি বন্ধক রাখে, ট্রিটমেন্ট করতে জমি বন্ধক রাখে। ভাই গ্রাম এলাকার মানুষ আমরা, একবারে প্রত্যন্ত এলাকার। তো আমাদের কাছে কমন প্রসেস জমি বন্ধক রাখা। এইটাকে এত হাইলাইট করার কিছু নাই। আচ্ছা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা জানতে পেরেছি যে আপনার বাবা শয্যাশায়ী বা অসুস্থ এবং পাশাপাশি তিনি খুব সম্ভবত হার্টেরও পেশেন্ট। তো আপনি যখন এই বেপরোয়া কাজগুলো করেন, তখন কি আপনার বাবার কথা আপনার মনে পড়ে না যে বেপরোয়া কাজ করছি? হয়তো বাবা এগুলো দেখলে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারেন। আমি ওনার এই অসহায় ফেসটা দেখলে আমার নিজের ভিতরে আরো ক্ষোভ জন্ম নেয়। আব্বু এমন ছিল না তো। উনি তো জেলে স্ট্রোক করছে। সো মানে ওনার ওই জীবনটার জন্য আমিই দায়ী মূলত। আ ওনাকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে গেছে। কি কারণে জেলে ছিলেন? আ আমি ২৩ প্যালেস্টাইন মুভমেন্ট করছিলাম। সো মুভমেন্টের সময় ভারতের পতাকাকে আমরা, যেহেতু তারা ইসরায়েলকে সাপোর্ট করে, আ এবং তো আমি একটা পারফর্মিং আর্ট করছিলাম। সেখানে পিছনে হচ্ছে একটা ফিলিস্তিনের যুবক যাকে বেঁধে রাখছে। একপাশে আমেরিকা, একপাশে ইসরায়েল, একপাশে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার পতাকাটা দেখানোর পরে এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি এরা হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষেপে যায়। গুম করবে, এই করবে, ওই করবে। বিভিন্ন ধরনের থ্রেড আসতে থাকে বাসায়। তো একটা পর্যায়ে গিয়ে আসলে আমাকে যখন আ কিছু করতে না পারে, তখন গিয়ে আব্বুর নামে দেয় মিথ্যা মামলা। কারণ উনি রাজনীতি থেকে অনেক আগেই আ রিটায়ারমেন্টে গেছে। হ্যাঁ, সমর্থক জামাত ইসলামের সেই পর্যায়ের একজন মানুষ। তো ওনাকে জেলে নেয়। এই যে জেল থেকে ছাড়া পাওয়ার ৩ মাসের মাথায় আবার আব্বু খুবই রাগী এবং খুবই মানে কি বলে যে খুবই উদ্যমী একটা মানুষ ছিলেন। আ সকাল ফজরের সময় যাইতেন, রাত ১১টার সময় উনি ফিরতেন প্রতিদিন। আ মানে আমাদের কাঁচা তরকারির ইয়ে ছিল। ইভেন আব্বুর আ আমার জন্য অনেক, অনেক প্রবলেম ফেস করতে হইছে। তার আগেও ওনার কিন্তু উনি যেহেতু মানে টিচার ছিলেন, একটা মাদ্রাসার টিচার ছিলেন, সেখানেও বেতন বন্ধ। তারপরে গিয়ে উনি ব্যবসা শুরু করছেন। তার সবকিছু সহ্য করে নিয়ে ব্যবসা-ট্যাবসা শুরু করছে। সেখানেও কি হইছে যে জামাতের একটা পোস্টার তার দোকানের সামনে জামাতের একটা পোস্টার মারা, তাকে তুলে নিয়ে গেছে। ইভেন উনি আপনার আ ডাবল কামিল পাস। কামিল মানে হচ্ছে মাস্টার্স আরকি, মাদ্রাসা নাই। ওনাকে মানে আমি জাস্ট আম্মুর কাছ থেকে বর্ণনাটা শুনলাম যে ওনাকে আ মানে কি বলে যে কোমরে দড়ি বেঁধে টানতে, টানতে নিয়ে গেছে। তো এই আ মানে অসম্মানটা উনি সহ্য না করতে পেরে উনি জেলে ব্রেইন স্ট্রোক করছে। সেখান থেকে উনি কিন্তু নরমাল লাইফ লিড করতে পারে না। আজকে যদি উনি নরমাল থাকতো তাহলে মানে এটা আসলে বলার মতো সিচুয়েশন না। উনি যে লাইফটা উনি আমার জন্য পাইছে আমার মনে হয়। এইজন্যই উনার ফেসটা আমি যখন দেখি আমার কাছে মনে হয় যে ভাই আমাকে আরো কাজ করতে হবে। আমার আরো অনেক কাজ করা বাকি। এইটা এমন না যে আমার ফ্যামিলি কখনো প্রেশার দেয় না। আব্বু মাঝে, মাঝে আ আমি আব্বুর মুখের উপরে কখনো কথা বলতে পারতাম না। উনি এখন আমাকে আ কল দিয়ে বলে, "আব্বু তুমি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলি।" তো বলেন যে, "তুমি আরেকটু সাবধানে কাজ করতে পারো না?" এতটুকুই। কিন্তু উনার কথা ডিনাই করার মতো সিচুয়েশন কখনোই ছিল না আমার ফ্যামিলিতে। উনি কিন্তু এত
মানে কড়া একটা মানুষ ছিলেন আর কি। সেই জায়গা থেকে ওনার লাইফটা চেঞ্জ করছে। ওনার লাইফটা এমন হাজার হাজার লাখ লাখ বাবা মা তারা নিজেদের সর্বস্ব হারায় ফেলছে, নিজেদের ব্রেন, নিজেদের সবকিছু। এবং আব্বুকে ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আব্বু আম্মুকে ডিবি এবং ছাত্রলীগ বাসায় আটকায় রাখে। আব্বু মানে হার্টের পেশেন্ট এবং আপনার কি বলে ব্রেন স্ট্রোকের রোগী, ওনাকে ঔষধ পর্যন্ত কিনতে দিতে দেওয়া হয় নাই। পরে যেহেতু টিনের বাসা, মানে একবারে বিল যেটাকে বলে, বিলের পাশে আম্মু এবং আব্বু গভীর রাতে আপনার কি বলে বিলের মধ্য দিয়ে হাঁটু সমান কাদার ভিতর দিয়ে গিয়ে দাদু বাড়িতে গিয়ে উঠছে ২৩ জুলাইয়ের পরে। তো এই যে ব্যাপারগুলাই ওনারা আমার জন্য অনেক সাফার করছে। এখন সাফার করতে করতে এমন একটা পজিশনে গেছে, আব্বুকে যখন ২৩ তারিখে আম্মু নিয়ে যায় ২৩ জুলাই দাদু বাড়িতে নিয়ে গিয়ে আম্মু আমাকে ফোন দিয়ে একটা কথাই বলছে যে আমি আর তোমাকে আটকাবো না। তুমি এর আগ পর্যন্ত আম্মু প্রচুর কান্নাকাটি করতেছিল, আব্বু তুমি ফিরে আসো, তুমি ফিরে আসলে আমাদেরকে ছেড়ে দিবে। আমি একরকম মেন্টালি একটা ট্রমার ভিতরে পড়ে যাচ্ছিলাম যে আব্বু আম্মুকে আটকায় রাখছে। তো তখন যাওয়ারও সিচুয়েশন ছিল না, তারা অনেকভাবে আব্বু আম্মুকে ইয়ে করছে। তো একটা পর্যায়ে আম্মু গিয়া শক্ত হয়ে গেছে আর কি। সো আমার ফ্যামিলিটা এমন। প্রতিবাদী ফ্যামিলি। আমরা জানতে পেরেছি যে আপনি আপনার বাড়িতে যেতে পারেন না। আপনার এলাকার যেই স্থানীয় যারা নেতাকর্মী আছে বিভিন্ন দলের বা স্থানীয় যারা জনগণ আছে তারা আপনার উপর ক্ষিপ্ত। এটা কি সত্য? না, আমি তো রাশেদ খান না যে আমার উপর এলাকার মানুষ যে ক্ষিপ্ত থাকবে। আমার আমার এলাকার প্রচুর মানুষ জামাত করেন, বিএনপি করেন, এমন প্রচুর মানুষ আমাকে পার্সোনালি অনেক ভালোবাসে। কারণ আমার এলাকার বয়স ৪৭ বছরই, ৪৭-৪৮ বছর। এই ৪৮ বছরের প্রথম একজন মানুষ যিনি আমি মূলধারার নেতৃত্বের চেষ্টা করতেছি। এর আগ পর্যন্ত আমি বললাম না, আপনি আমার এলাকার এমপিদের লিস্টটা একটু ঘাটেন। হ্যাঁ, অনেকে আছে খুব স্মার্ট, কিন্তু আমার এলাকার সবথেকে বড় যে সমস্যা, মৌলিক যেই চাহিদা, এগুলার ব্যাপারে মানে জনগণ তো পায়ই নাই, কিছুই পায় না। আমি বলবো যে বাংলাদেশ ২০২৬-এ বাস করতেছে, আর আমার ওই এলাকা মানে ১৯৯০ সালে বাস করতেছে এখনো পর্যন্ত। কোনো উপজেলায় স্বাস্থ্য মানে ভালো মানের স্বাস্থ্য কমপ্লেক্স নাই, ডাক্তার নাই। আপনি চিন্তা করেন যে আমি যদি এখন বলি যে জোরসিং নামে একটা এলাকা আছে, কয়রা হচ্ছে প্রত্যন্ত এলাকার মধ্যে প্রত্যন্ত, তার ইয়াতে আরো দূরে গিয়ে ১.৫ ঘন্টা লাগে বোটে, ১.৫ থেকে ২ ঘন্টা রাস্তা হচ্ছে হাঁটু কাদা সমান পানি। একটা প্রেগনেন্ট একটা মহিলা, সে আসতে আসতে তার কি অবস্থা হবে? এসে কয়রা এসে হসপিটাল পাবে না, সেখান থেকে আরো ৯০-১০০ কিলো গিয়ে খুলনায় উঠতে হবে ভালো কিছু পাইতে গেলে, আর তার থেকে একটু লো পাইতে গেলে জাগের মহলে আসতে হবে, সেটাও ৪০ কিলো, ৩০-৪০ কিলোমিটার দূরে। শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, স্বাস্থ্যর খাত ঠিক নাই, মৌলিক অধিকার কিচ্ছু পাচ্ছে না তারা। বছরের একটা সময় এ পর্যন্ত পানি থাকে, তারা আশা জাগছে তাদের যে কেউ একজন আসবে চেঞ্জ করতে। সো মানে পার্সোনালি এমন এমন কখনোই হয় নাই যে আমার উপরে। হ্যাঁ, তবে সবাই তো থ্রেড মনে করে, যারা নেতা হইতে চায় তারা থ্রেড মনে করে, আর আমি তাদের থ্রেড হিসেবে জানাইতে চাই না। আমি সবসময় চাই যে ভাই আপনারা কাজ করেন। আমি যদি কখনো নেতা নাও হই, আমি যদি কখনো ইলেকশন নাও করি, আমি আপনাদেরকে ওইটা জানাইতে চাই, বা আমি জনগণকে ১ মিনিট সময় পেলে সে ১ মিনিট আমি জানাবো যে আপনার অধিকার কিন্তু এইটা, আপনার অধিকার সে হরণ করতেছে। এটা আমার দায়িত্ব। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা শেষ মুহূর্তে এসে আপনার কাছ থেকে বিএনপি, জামাত এবং এনসিপিকে উদ্দেশ্য করে বা ডেডিকেট করে ৩ টা গান শুনতে চাইবো বা ৩ টা গানের ২ টো করে লাইন শুনতে চাইবো। না, এমন এমন কোনো গান কি এখনো রিলিজ হয়েছে কিনা? কোনো গান মাথায় আসে কিনা যে এই ৩ টা দলকে ডেডিকেট করা যায়? জামাত যখন কোনো মানে জামাতের যখন কোনো প্রকার বিতর্ক আসে, তখন আমার কাছে ওই গানটা আমার মাথায় আসে যে কি কার পাশা গেল কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে আর কি। এই গানটা মাথায় আসে। তারপরে বিএনপি আসলে গানের থেকে খুব মজার মজার স্লোগান দেয় আর কি। যেমন আসিফ আকবর ভাইয়ের একটা গান আছে, শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী ছাত্র দল। তো ওইখানে আছে যে এই গানটা মনে হয় আবার রিমেক করছে যে চাঁদা তুলে ৩টি দল, লীগ দল আর কি 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 একটা এইটা গান বানাইছে। তারপর এনসিপির আসলে ওই গানটা খুব নির্বাচনের গানটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি।
চাঁদের সাথে আন্ধার রাইতে জোনাকির অঞ্জলি, এই গানটা অনেক ভালো আর কি। আর সব থেকে মজার হচ্ছে লিগের কে যাস রে দিল্লিরও গান বাইয়া আমারও ভাই ইউনুস রে কইও নায়র কি আচ্ছা, এই গানটা একটু আমরা সুর দিয়ে শুনতে চাই। না, এই এখন এই আমার দুটো লাইন। আমার 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 একটা গান ছিল আর কি। আচ্ছা, আমার গানটা হচ্ছে কি ছিল যেন, ও হাসিনা গেছুস কিনা ভুইলাই আমারে। একটু শুনতে চাই আপনার মুখে গানটা। ও হাসিনা গেছুস কিনা ভুইলাই আমারে, ও হাসিনা গেছুস কিনা ভুইলাই আমারে, আমি অহন মিছিল করি, আমি অহন মিছিল করি টর্চের আলোতে, ওহো আমি অহন মিছিল করি রাইতের আধারে, ও হাসিনা, ও হাসিনা গেছুস কিনা ভুইলাই আমারে। শিবির দলের ডান্ডা খায়া তলা হইল সারখার, পার্টি অফিস গুলাই নামে আকাল হাহাকার, শিবির দলের ডান্ডা খায়া তলা হইল সারখার, পার্টি অফিস গুলাই নামে আকাল হাহাকার, আমরা মরি গুলিস্থানে তুমি ঘুমাও হিন্দুস্থানে, আমরা মরি গুলিস্থানে তুমি ঘুমাও হিন্দুস্থানে, পিসের হাড্ডি ভাঙ্গা দিল ইন্টারিভের ইউনুসে, ও হাসিনা গেছুস কিনা ভুইলাই আমারে। এই গানটা আসলে ওই যে একজন ছাত্রলীগ কর্মীর বয়ান অনুযায়ী ইন্টারিম সময় লেখা একটা গান ছিল। আচ্ছা, এটা আপনি নিজে লিখেছেন, নিজে সুর করেছেন? না, সুর তো এটা তো আহ, সহিনা গেছুস কিনা ভুইলাই আচ্ছা, আমারে এই গানের অনুপ্রাণিত ইয়া করার। আর আপনার নিজের লেখা। হ্যাঁ, গানটা সুন্দর হয়েছে। আমরা আশা করব যে হাসিনা এই গান শুনে যেন ভারত থেকে হচ্ছে টুক করে এখানে চলে না আসে। অবশ্যই চলে আসুক, আমরা চাই সে আসলে আমরা বিচারটা নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব, আমরা রিটায়ারমেন্টে যাব। আচ্ছা, আপনাকে অনেকে শহীদ ওসমান হাদির সাথে তুলনা করতে চায় বা ওসমান হাদির মতো বীর বা ওসমান হাদি 2.0 বলতে চায়। এটা নিয়ে আপনার কিছু বলার আছে? ইম্পসিবল ব্যাপার। ওসমান হাদি একজন, ওসমান হাদি হওয়া ওইটা এক এক যুগে এক একজন আসে আর কি, এক একটা রিভলিউশনের এক একটা ফসল আর কি। ৭১ পরে জহির রায়হান, যাকে আমরা আজ পর্যন্ত তার হত্যার রহস্য আমরা জানি না। আর জুলাইয়ের পরে শহীদ ওসমান হাদি। ওসমান হাদি হওয়া এত সহজ না আসলে, মানে ওইটা আসলে বলেও লাভ নেই, এটা আবেগী কথা বলতে ভাল লাগে, কিন্তু ওসমান হাদির ফ্যামিলি থেকেও ওসমান হাদি হইতে পারবে না কেউ। ওসমান হাদির যেই পরিমাণ বোঝাপড়া ছিল, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবার জন্য যেই বোঝাপড়াটা ছিল, ওইটা কারোর ভিতরে নাই, ওইটা আমাদের কারোর ভিতরে নাই। হয়তোবা আমরা 10-20 বছর চেষ্টা করে তার কিছু কিছু জায়গা নিতে পারবো, কিন্তু ওসমান হাদি হইতে পারবো না। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আল্লাহ যেখানে নিয়ে যায়, ডেস্টিনেশন আমি ভাবছি কয়েক জায়গায়, একটা হচ্ছে জেল, আরেকটা হচ্ছে সংসদ, আরেকটা হচ্ছে কবর। 3টার যেকোনো এক জায়গায় যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রাকসুর ডিএস সালাউদ্দিন আম্মারের সাথে। এই মানুষটি আসলে সমাদৃত এবং একই সাথে সমালোচিত। এই সমালোচনা চলতে থাকুক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি সামিয়া মাসুদ মম। আসসালামু আলাইকুম।